ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলতরিতের অষ্টম লেকচারে। আমরা এর আগের দিনে এই ক্লাসটা শুরু করছিলাম, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটা আর কন্টিনিউ করতে পারি নাই। ফেসবুকে ক্লাসটা কেটে গেছিলো। তো আজকে আশা করি সব কিছু ঠিকঠাক আছে, নেটের অবস্থাও ভালো আছে। আশা করি আজকের ক্লাসে কোনো প্রবলেম হবে না। তো আমরা চলতরিতের খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়তেছিলাম, সেটা হচ্ছে কারশফের সূত্র। তো আমরা এর আগের ক্লাসটাতে কারশফের প্রথম সূত্র অর্থাৎ কারশফ কারেন্ট ল, কেসিএল, এটা নিয়ে আলোচনা করছিলাম। আর আজকের ক্লাসে আমরা কারশফ ভোল্টেজ ল এটা নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের জন্য এবং অ্যাডমিশন টপিক হিসাবে এই কারশফ ভোল্টেজ ল এবং কারশফ কারেন্ট ল এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো এই টপিকটা খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তুমি আর যদি এই টপিকটাতে এই অধ্যায়ে ঝামেলা থাকে তাহলে কিন্তু তুমি অনেক জায়গায় আটকে যাবা। তো এই কারণে খুবই সহজ জিনিস আমি তোমাকে কারশফের সূত্র পড়াই দিব, এবং কারশফের সূত্রের আরও অনেক অ্যাডভান্স জিনিস তোমাকে আমি পড়াই দিব। তুমি একটু ধৈর্য নিয়ে যদি ক্লাসে থাকো এবং মানে ক্লাসের একেবারে প্রথম থেকে যদি তুমি মনোযোগ সহকারে ক্লাসটা করো, তাহলে তোমার এই টপিক নিয়ে কোথাও কোনো ঝামেলা হবে না। তুমি চলতরিতের উপর মনে করো যে মাস্টার হয়ে যাবা। চলতরিতের যে কোনো প্রবলেম দিলে তুমি সলভ করতে পারবা। চলতরিতের কোনো একটা সার্কিট সলভ করার বিভিন্ন ধরনের মেথড আছে। সার্কিট সলভ করার ধরো যে আমরা ওহমের সূত্র দিয়ে সার্কিট সলভ করতে পারি, তারপরে আমরা ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার খাটায় একটা সার্কিট সলভ করতে পারি, এবং তারপরে কারশফের সূত্র খাটায় সার্কিট সলভ করতে পারি। তো কারশফের সূত্র অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের মেথডের সাহায্যে আমরা কিন্তু সার্কিট সলভ করতে পারি। তো সেরকম আমি দু একটা মেথড শেখাবো যেগুলো আর কি আমাদের দরকার, বা যেগুলা মেথড শিখলে আমাদের চলতরিতের যে কোনো প্রবলেম আমরা অনায়াসে সলভ করতে পারবো। তো সেই জিনিসগুলো আমরা শিখব। তো চলো আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করবো আজকে হচ্ছে কারশফ ভোল্টেজ ল। তাহলে আমরা একটু হেডিংটা লিখে ফেলি, কারশফ ভোল্টেজ ল। কারশফ ভোল্টেজ ল, সংক্ষেপে এটাকে বলা হয় কেভিএল। যেমন কারশফ কারেন্ট লকে বলা হয় কেসিএল, ঠিক তেমনি কারশফ ভোল্টেজ লকে বলা হয় কেভিএল। এবার কারশফ ভোল্টেজ ল এটা কি বলতেছে? কারশফ ভোল্টেজ ল বলতেছে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটের একটা বদ্ধ বর্তনীতে ভোল্টেজের সামেশন হবে 0। ওই বর্তনীতে যতগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্ট থাকবে, রোধ হোক, ব্যাটারি হোক, যতগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্ট থাকবে সবগুলোর অ্যাক্রসে বিভবের যোগফল হবে 0। তুমি যদি একই ক্রমে গিয়ে, একটা নির্দিষ্ট ক্রমে গিয়ে সবার ভোল্টেজগুলো যোগ করে আসো, তাহলে তুমি ওই বদ্ধ বর্তনীতে ভোল্টেজের সামেশন পাবা 0। এটাই হচ্ছে কারশফ ভোল্টেজ ল। কারশফ কারেন্ট ল খাটে কোথায়? নোডে। অনেকগুলো তার এসে কোনো একটা পয়েন্টে মিলিত হয়েছে, অনেকগুলো ব্রাঞ্চের সংযোগস্থল, 2 বা ততোধিক ব্রাঞ্চের সংযোগস্থল, এটা হচ্ছে নোড। তো আমরা কারশফ কারেন্ট ল কোথায় খাটাই? নোডে খাটাই। কারশফ ভোল্টেজ ল কোথায় খাটবে? লুপে খাটবে। এই কারণেই আমি এর আগের ক্লাসে তোমাকে ব্রাঞ্চ, নোড এবং লুপ এই জিনিসগুলো খুব ভালোভাবে চিনিয়ে নিয়েছিলাম। এবার যেহেতু আমরা এই ব্রাঞ্চ, নোড, লুপ এই ব্যাপারগুলো আমি চিনে গেছি, এই ব্যাপারগুলো আমরা জানি, তাহলে আমরা সহজে কিন্তু কারশফের সূত্র খাটাইতে পারবো। তাহলে আগে বুঝতে হবে কারশফের কোন সূত্র কোথায় খাটে। তাহলে কারশফ কারেন্ট ল খাটে নোডে, আর কারশফ ভোল্টেজ ল খাটে হচ্ছে লুপে। তাহলে লুপে মানে বদ্ধ বর্তনীতে। তাহলে কারশফ ভোল্টেজ ল কোথায় খাটে? কোথায় খাটে বা কোথায় খাটাবো? এটা হচ্ছে লুপে খাটাবো। ঠিক আছে, লুপে খাটাবো। আর লুপ কি? লুপ হচ্ছে বদ্ধ বর্তনী। বদ্ধ বর্তনী, কোন একটা বর্তনীর একটা বদ্ধ অংশ, একটা লুপ, এই লুপে আমরা কারশফ ভোল্টেজ লটা খাটাইতে পারবো। তো দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করো একটা খুবই সিম্পল সার্কিট আমরা চিন্তা করি, যেখানে দুটো রোধ আছে আর একটা ব্যাটারি আছে। এই রোধটা R1, এই রোধটা R2, আর এই যে ব্যাটারি তার তড়িৎচালক শক্তি বা দুই প্রান্তের বিভব পার্থক্য ধরো ই, বিও ধরতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এই যে একটা বদ্ধ বর্তনী হয়েছে না, এটা এক লুপের একটা বর্তনী। এখানে ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনী একটাই আছে। আমি যদি বলি এই সার্কিটের লুপ কয়টা? লুপ হচ্ছে একটা। ব্রাঞ্চ কয়টা? 1, 2, 3টা। ঠিক আছে, তাহলে এই যে বদ্ধ বর্তনী, এই যে লুপ, এই লুপে আমরা কারশফ ভোল্টেজ ল খাটাবো। তাহলে আমরা
একটা নির্দিষ্ট ক্রমে গিয়ে এই যে এই বদ্ধ বর্তনীতে যতগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে তাদের বিভব আমরা যোগ করব। বিভব যোগ করে কত পাবো? বিভব যোগ করে পাবো 0। ইলেকট্রিক্যাল এলিমেন্ট কয়টা আছে? 3টা। ইলেকট্রিক্যাল এলিমেন্ট বলতে কিন্তু আমরা শুধু রোধকে বুঝবো এমন না, রোধ, ব্যাটারি, সেল সবগুলাকে। তাহলে এখানে দুটো রোধ আছে, একটা ব্যাটারি আছে, তাহলে দুটো রোধ এবং এই যে সেল, এদের অ্যাক্রসে বিভবের যোগফল হবে 0। কিন্তু বিভবের শুধু মান যোগ করলে হবে না। ধরো এর ভোল্টেজের মান, এর দুই প্রান্তের বিভব, এর দুই প্রান্তের বিভব, এর দুই প্রান্তের বিভব যোগ করে দিলাম, কাজ হয়ে গেল, তা কিন্তু না। আমরা বিভবটা নিব কিভাবে? একই ক্রমে। বিভবের কিন্তু পোলারিটি আছে, বিভবের প্লাস মাইনাস আছে, তো বিভবের পোলারিটি আছে, আমরা কিন্তু বিভবের পোলারিটি মেইনটেইন করে যোগ করব, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্রমে যোগ করব। তাহলে নির্দিষ্ট ক্রমে এর ভোল্টেজ, এর ভোল্টেজ, এর ভোল্টেজ যোগ করলে আমরা পাবো হচ্ছে 0। তাহলে এর দুই প্রান্তের বিভব ধরো V1, এর দুই প্রান্তের বিভব কত? V2। ব্যাটারির পোলারিটি গিভেন, ব্যাটারির পোলারিটি তোমার দেওয়ার দরকার নেই, কারণ একটা ব্যাটারিকে বা একটা সেলকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে বড় দাগ দেওয়া যে প্রান্তটা সেটা হচ্ছে উচ্চ বিভব প্রান্ত বা পজিটিভ টার্মিনাল, আর ছোট দাগ দেওয়া যে প্রান্তটা সেটা হচ্ছে নিম্ন বিভব প্রান্ত বা নেগেটিভ টার্মিনাল। তাহলে এর ভোল্টেজের পোলারিটি কিন্তু গিভেন। ধরো এর ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, এর মানে কি? এর মানে হচ্ছে এই প্রান্তের তুলনায় এই প্রান্ত 10 ভোল্ট বেশি, অর্থাৎ এই প্রান্ত যদি 0 ভোল্ট হয় এই প্রান্ত হচ্ছে প্লাস 10 ভোল্ট, এই প্রান্ত যদি 2 ভোল্ট হয় তাহলে এই প্রান্ত হচ্ছে প্লাস 12 ভোল্ট, এই প্রান্ত যদি 3 ভোল্ট হয় তাহলে এই প্রান্ত হচ্ছে প্লাস 13 ভোল্ট। বাস, কথা বুঝছো? এর চেয়ে এ 10 ভোল্ট বেশি, 10 ভোল্ট বেশি। অনেকে ভাবে কি, ধরো এই ব্যাটারির বিভব হচ্ছে 10 ভোল্ট, তাহলে সবসময় এই প্রান্ত 0 ভোল্টই হবে আর এই প্রান্ত প্লাস 10 ভোল্ট হবে। না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট, এই প্রান্তের চেয়ে এই প্রান্তে 10 ভোল্ট বেশি উচ্চ বিভব, আর এই প্রান্তের তুলনায় ওই প্রান্তে চিন্তা করলে 10 ভোল্ট কম। তাহলে এটা যদি 13 ভোল্ট হয় ওটা 3 ভোল্ট, 10 ভোল্ট কম। যদি এমন হয় বলো তো এটা 0 ভোল্ট, এই প্রান্ত 0 ভোল্ট হতে পারে না? হ্যাঁ পারে। তাহলে এই প্রান্ত যদি 0 ভোল্ট হয় তাহলে ওই প্রান্ত কত ভোল্ট? 10 ভোল্ট কম। তাহলে 0 থেকে 10 কম, তাহলে এই প্রান্ত তখন -10 ভোল্ট। বুঝতে পারছো? একটা ব্যাটারির কাজই হচ্ছে দুই প্রান্তের মধ্যে একটা কনস্ট্যান্ট বিভব পার্থক্য বজায় রাখা, বিভব পার্থক্য বজায় রাখা। আমি যদি বলি এই ব্যাটারির ভোল্টেজ 10 ভোল্ট, তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট। তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট, এমনটা না যে এই প্রান্ত সবসময় 10 ভোল্টই হইতে হবে আর এই প্রান্ত 0 ভোল্টই হইতে হবে, ব্যাপারটা এরকম না। এটা 12 ভোল্ট হইতে পারে, এটা 2 ভোল্ট হবে তখন। অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য থাকবে কত? বিভব পার্থক্য থাকবে 10 ভোল্ট। তাহলে এবার আসো, এইটা হচ্ছে মাইনাস, এইটা হচ্ছে প্লাস, এর পোলারিটি গিভেন। এবার রোধের পোলারিটি দিব। রোধের পোলারিটি কিভাবে হবে? রোধের মধ্য দিয়ে কারেন্ট যেদিকে যাচ্ছে, কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তাহলে কারেন্ট যেদিকে যাচ্ছে ওই ডিরেকশন দেখেই আমরা কোনটা উচ্চ বিভব এবং কোনটা নিম্ন বিভব রোধের অ্যাক্রসে সেইটা চিনে ফেলব। যেমন এই রোধের দুই প্রান্তের বিভব কত বুঝি? V1। এই রোধের দুই প্রান্তের বিভব কত বুঝি? V2। এখন আমি এই ভোল্টেজের পোলারিটি চাই, অর্থাৎ V1 এর কোন প্রান্ত প্লাস কোন প্রান্ত মাইনাস এটা আমরা চাই। V2 এর কোন প্রান্ত প্লাস কোন প্রান্ত মাইনাস এইটা আমরা চাইতেছি। ব্যাটারিটা তো দেওয়া আছে, রোধেরটা কিভাবে পাবো? রোধেরটা কারেন্টের ডিরেকশন অনুযায়ী পাবো। তুমি একটা জিনিস বলো, এইটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, তাহলে পজিটিভ টার্মিনাল এই দিক দিয়ে কারেন্ট আসবে, তাহলে এইটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। তাহলে এইভাবে কারেন্টটা যাচ্ছে, গিয়ে R1 এর মধ্য দিয়ে এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, R2 এর মধ্য দিয়ে ওই একই কারেন্ট কিন্তু R2 এর মধ্য দিয়েও যাচ্ছে, গিয়ে এই পুরো বর্তনী কারেন্টটা ঘুরে আসতেছে, এইভাবে কিন্তু পুরো বর্তনী ঘুরে আসতেছে। তাহলে এবার আসো, R1 এর মধ্য দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তাহলে এটা উচ্চ বিভব থেকে এটা নিম্ন বিভব। কে বুঝতে পারছো? কারেন্টের ডিরেকশন দিয়ে দিলাম, কারেন্টের ডিরেকশনে আমাকে রোধের অ্যাক্রসে ভোল্টেজের পোলারিটি দিয়ে দিবে। তাহলে এই যে এটা V2 দুই প্রান্তের বিভব, কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, হয়ে গেল। তাহলে এইবার আমি কি করব? আমি এই যে ব্যাটারি এবং এই যে দুইটা রোধ, এই বদ্ধ বর্তনীর অ্যাক্রসে এই তিনটা ভোল্টেজ, এই ইলেকট্রিক্যাল এলিমেন্টগুলোর অ্যাক্রসে দুই প্রান্তের ভোল্টেজ যোগ করব, যোগ করলে পাবো 0। ঠিক আছে? তাহলে সামেশন অফ ভোল্টেজ ইকুয়াল টু হবে 0। তাহলে আসো যোগ করি দেখি। তাহলে আমরা কোন দিক দিয়ে যাব? দেখো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, হ্যাঁ এইভাবে ঘুরতেছি, ঠিক আছে? এই যে ধরো ডান দিকে ঘুরতেছি, ডান হাতে নিয়ে ডান দিকে ঘুরতেছি, এইভাবে ঘুরতেছি। তাহলে এইভাবে ঘুরে প্রথমে কি পাচ্ছি?
প্রথম দরজায় কি পাচ্ছ সেইটা নিবা। তাহলে এদিক দিয়ে ঘুরে প্রথমে কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি মাইনাস ই, তাহলে মাইনাস ই হয়ে গেল, এটা নেওয়া হয়ে গেছে। চলে আসো, এর থেকে বের হয়ে আসো। এটা তো নিয়ে নিছো, আবার প্লাস নিবা না কিন্তু, ভালো করে শোনো, ভালো করে শোনো। তুমি এর পোলারিটি নিয়ে নিলা, এর ভোল্টেজ নিয়ে নিলা মাইনাস ই, তারপরে বের হয়ে চলে আসো। বের হয়ে চলে আসার সময় প্লাস পাচ্ছ, প্লাস কিন্তু নিবা না, কারণ সবসময় নিবা সদর দরজায় যা আছে। সদর দরজা মানে সামনের দরজা, ঠিক আছে? সবসময় সামনের দরজায় কি আছে সেইটা নিবা। ওকে, নিয়ে নিলাম মাইনাস ই। এবার ঘুরে আসো, ঘুরে 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 এই দিকে দেখো কি পাচ্ছ, প্লাস। তাহলে প্লাস V1, প্লাস V1, ডান। তারপরে 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 এইটার কি পাচ্ছ, এই যে এইটার এই দিক দিয়ে প্লাস, তাহলে প্লাস V2 ইকুয়াল 0। তাহলে এই যে তিনটার ভোল্টেজের যোগফল একই ক্রমে গিয়ে ভোল্টেজের যোগফল হবে 0, ঠিক আছে? তাহলে অতএব ই কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ই ইকুয়াল টু হবে V1 প্লাস V2, ঠিক আছে? আর এই V1 কে যদি আমরা ভাঙি, দেখো V1 কে কিন্তু এভাবে ভাঙতে পারি, V ইকুয়াল টু কি I R না? তাহলে এর দুই প্রান্তের বিভব V1, V ইকুয়াল টু I R1, I R1, V ইকুয়াল টু I R2। কি কথা বুঝলা? তো এইটাই হচ্ছে কারশফ ভোল্টেজ ল। কারশফ ভোল্টেজ ল এর ইকুয়েশনই হচ্ছে এইটা। তাহলে কোনো একটা বদ্ধ বর্তনীর যতগুলো ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে তাদের অ্যাক্রসে একটা নির্দিষ্ট ক্রমে ভোল্টেজের যোগফল হবে 0। তুমি যদি এখন মনে করো ভাই আমি এইভাবে লুপ না ঘুরায়ে আমি উল্টা ক্রমে যাব, তুমি এটাই পাবা, বিশ্বাস করো তুমি এটাই পাবা। দেখো আমি তোমার একটু করে দেখাই, দেখো আমি তোমার একটু করে দেখাই। রোধ R1, রোধ R2, তুমি কোন ক্রমে যাবা কিছুই ম্যাটার করে না, তোমার ইচ্ছা, তুমি যে কোনো ক্রমে যাইতে পারো। তাহলে এটার ভোল্টেজ ই, এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট যাচ্ছিল এই ডিরেকশনে, কারেন্ট যাচ্ছিল এই ডিরেকশনে আই, কারেন্ট যাচ্ছিল আই। তাহলে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা V1 এটা V2। এইবার আসো, এইবার আমি এই দিক দিয়ে লুপ ঘুরাবো না, আমি এবার এই দিক দিয়ে লুপ ঘুরাবো। তাহলে এই দিক দিয়ে লুপ ঘুরাইলে প্রথমে কি পাচ্ছ, সবসময় প্রথমে কি পাচ্ছ, এদিক দিয়ে লুপ ঘুরাইলে প্রথমে কি পাচ্ছ, তাহলে প্লাস ই। দেখো প্লাস ই, বের হয়ে চলে আসো, বের হয়ে চলে আসার সময় মাইনাস পাচ্ছ, মাইনাস আর নিবা না। সবসময় সবসময় ঘরে ঢোকার সময় সদর দরজায় কি পাচ্ছ সেই চিহ্নটা নিবা। কি ক্লিয়ার? তাহলে প্লাস ই, দেন বের হয়ে চলে আসো, এই যে দেখো কি পাচ্ছ, প্রথমে কি পাচ্ছ দেখো ভালো করে দেখো, প্রথমে চিহ্নটা কি মাইনাস, তাহলে মাইনাস V2। তারপরে এটা থেকে বের হয়ে আসো, বের হয়ে এটাতে ঢোকো, এটাতে ঢোকার সময় কি পাচ্ছ দেখো, এই যে মাইনাস পাচ্ছ, তাহলে মাইনাস V1 ইকুয়াল টু 0। একই কথা তো, একই কথা না? দেখো তো আমি যদি এই দিক দিয়ে ঘুরি এটা পাচ্ছি মাইনাস, এটা পাচ্ছি প্লাস, এটা পাচ্ছি প্লাস। এবার উল্টা দিক দিয়ে গেলে এটার পাবো প্লাস, এটার পাবো মাইনাস, এটার পাবো মাইনাস, একই তো কথা। তাহলে অতএব এইখান থেকে দেখো ই ইকুয়াল টু V1 V2 কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে V1 প্লাস V2। ভাই এটা তো হবেই। তোমার এই বর্তনীতে সাপ্লাই ভোল্টেজ কোনটা? সাপ্লাই ভোল্টেজ এইটা। তো সাপ্লাই ভোল্টেজ তো সামেশন অফ ড্রপ ভোল্টেজ হবেই। এখানে তুমি সাপ্লাই দিছো ভোল্টেজ, এই সাপ্লাই ভোল্টেজটা খরচ হচ্ছে এই রোধের অ্যাক্রসে, তাহলে এটা তোমার সাপ্লাই। আর এখানে R1 এবং R2 এর অ্যাক্রসে ড্রপ হচ্ছে, ড্রপ হচ্ছে। তো তুমি যতটুকু সাপ্লাই দিবা ড্রপ ভোল্টেজের যোগফল তো তার সমানই হবে। তো তাই হচ্ছে ড্রপ ভোল্টেজ V1 এবং V2, তো তার যোগফল তো সাপ্লাই ভোল্টেজ ই এর সমান হবেই। তো সেটাই হচ্ছে। কি কথা বুঝছো? এখান থেকেও তুমি ভেঙে লিখতে পারো যে ই ইকুয়াল টু V1 মানে কি I R1, আর V2 মানে কি I R2। এইটাই হচ্ছে কেস KVL ইকুয়েশন। কি কথা বুঝছো? এভাবেই আমাদের KVL ইকুয়েশন লিখতে হবে। তাহলে কারশফ ভোল্টেজ ল কি বলতেছে আমরা একটু এবার বিবৃতিটা লিখি, যে কোনো বদ্ধ বর্তনীতে ইলেকট্রিক্যাল এলিমেন্টগুলোর বদ্ধ বর্তনীতে ইলেকট্রিক্যাল এলিমেন্টগুলোর দুই প্রান্তের বিভবের যোগফল হবে 0। ঠিক আছে? তাহলে অর্থাৎ লুপে
সামেশন অফ ভোল্টেজ ইকুয়াল 0। ঠিক আছে, একটা বদ্ধ লুপে সামেশন অফ ভোল্টেজ 0। ঠিক আছে ভাই, খেলা দেখেন না কেন? বাংলাদেশের খেলা কে দেখে বলো? বাংলাদেশের যে পারফরমেন্স, এইভাবে খেলা দেখে মন ভেঙে কি লাভ? মন ভেঙে কি লাভ বলো? এর চেয়ে খেলা দেখবা না? মনে করো খেলা হচ্ছে, তুমি জানোই না, তাহলে দেখবা মন ভালো থাকবে, তাহলে দেখবা মন ভালো থাকবে। এদের খেলা দেখলেই মন খারাপ হয়ে যায়, তো মন খারাপ করে লাভ আছে? তার চেয়ে মনে করবা বাংলাদেশ ক্রিকেট খেলে না। ঠিক আছে, বাংলাদেশ যেমন ফুটবল খেলে না, চিন্তা করবা বাংলাদেশ ক্রিকেট খেলে না। ঠিক আছে, তাহলে দেখবা শান্তি। ওকে, এইবার তোমাকে আমরা একটু প্রমাণ দেখাই, একটা ছোট্ট প্রমাণ দেখাই। ঠিক আছে, একটু ফিল করি, অনুভব করি কারশফের সূত্রটা, একটু অনুভব করি, বুঝি। একটা সিম্পল সার্কিট দেখো তো তুমি, একটা রোধ, একটা রোধ, দুইটা রোধ, তার অ্যাক্রসে একটা ব্যাটারি আমি লাগালাম। কারশফ যে কথাটা বলছে এই কথাটা সত্যি কিনা? ধরো এটা 2 ওহম আর এটা 6, এটা 3 ওহম, আর এইটা হচ্ছে 15 ভোল্ট। এবার আমরা এই দুইটা রোধের অ্যাক্রসে বিভব বের করব, এই দুইটা রোধের অ্যাক্রসে বিভব বের করব। তাহলে রোধের অ্যাক্রসে বিভব, ধরো এর অ্যাক্রসে বিভব V1, এর দুই প্রান্তের বিভব V2, এটা বের করতে চাই। তো কিভাবে বের করব? প্রথমে কারেন্ট বের করে ফেলবা। নর্মালি কারেন্ট কোন কোন ব্যাটারির কোন দিক থেকে বের হবে? পজিটিভ থেকে। তাহলে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হবে, এই যে এই ডিরেকশনে। তাহলে এই ডিরেকশনে কারেন্ট ঘুরবে। ঠিক আছে, তো কারেন্ট কত? I। এই একই কারেন্ট কিন্তু এর মধ্য দিয়েও যাবে, সেম কারেন্ট, এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্ট কিন্তু এর মধ্য দিয়েও যাবে। তাহলে একই কারেন্ট I ইকুয়াল টু V ডিভাইডেড বাই R। তো V এর মান 15 আর R এর মান এই দুইটার তুল্য, তো 2 আর 3, 2 যোগ 3, তো 2 যোগ 3 5, তাহলে 3 5 15, 3 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট কত? কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ওকে, কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে এই যে রোধ, এই দুইটা রোধ, এই দুইটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাবে হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট। তা আমি যদি V1 এবার বের করি, V1 V ইকুয়াল টু IR, তাহলে IR অন 3 গুণ 2, 3 দুগুণে 6 ভোল্ট। V2 V2 হচ্ছে IR2, 3 গুণ 3, 3 তেরোকে 9 ভোল্ট। ওকে ডান। এবার আসো, এর ভোল্টেজ কত? 15, এর দুই প্রান্তের বিভব কত? 6, এর দুই প্রান্তের বিভব কত? 9, যোগ করলে দেখো তো 30। তো সামেশন অফ ভোল্টেজ শূন্য হইল, সামেশন অফ ভোল্টেজ শূন্য হইল। দেখো কারশফ কি কথা বলছে, কারশফের কথা সত্যি হলো? হ্যাঁ হলো। আমরা হিসাব করতে ভুল করছি। তোমার আমি কি বলছিলাম? শুধু ভোল্টেজের মানগুলা যোগ করে দিলে হবে না, একই ক্রমে গিয়ে বিভবের মানগুলা যোগ করতে হবে, একটা নির্দিষ্ট ক্রমে যাইতে হবে। যোগ করতে গেলে, ভোল্টেজগুলো যোগ করতে গেলে একটা নির্দিষ্ট ক্রমে যাইতে হবে। তুমি কি করছো? এর বিভবের মান, দুই প্রান্তের বিভব 15, এর 6, এর 9, ভাই যোগ করে দিছো। বিভবের তো একটা পোলারিটি আছে, তো সেটা তো নিতে হবে, তো সেইটা আমরা নিই নাই, এই ভুলটা আমরা করছি। তাহলে তুমি এবার দেখো তো, আসো ধরো আমরা এই দিক দিয়ে ঘুরবো, এই দিক দিয়ে ঘুরবো। তাহলে এই দিক দিয়ে ঘুরলে, এই দিক দিয়ে ঘুরলে এর ভোল্টেজ হচ্ছে এই লুপে কেবিএল খাটিয়ে পাই। দেখি কেবিএল খাটিয়ে পাই আমরা, শূন্য পাই কিনা। তাহলে এদিক দিয়ে যাচ্ছি -15, এই যে -15 ভোল্ট। ওকে, কেবিএল মানে কারশফ ভোল্টেজ ল, কেবিএল কারশফ ভোল্টেজ ল ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে -15, ঘুরে আসো, ঘুরে এর দেখো কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, তো ভাই এটা প্লাস আর এটা মাইনাস, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, সো এটা প্লাস আর এটা মাইনাস। তাহলে এই যে প্লাস V1, তারপরে তারপরে এই যে এটার প্লাস V1 ঘুরে এসে এর মধ্য দিয়ে এর বাড়িতে তুমি কোন কার মধ্য দিয়ে যাচ্ছ? প্লাসের মধ্য দিয়ে। দেখো প্রথমে ঢুকতেছো কোনটা দিয়ে? প্লাস দিয়ে। তাহলে প্লাস V2 ইকুয়াল টু 0। তো দেখি হয় কিনা লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে -15 প্লাস V1 এর মান হচ্ছে 6 প্লাস V2 এর মান হচ্ছে 9। তাহলে -15 প্লাস 15, তাহলে যোগ করলে 0। দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তো কারশফ তো সত্যি কথাই বলছে, কারশফ তো সত্যি কথাটাই বলছে। কি ক্লিয়ার? মেসি ক্রিকেট খেলে কবে থেকে? মেসি ক্রিকেট কবে থেকে খেলে? মেসি ক্রিকেট খেলে, খেলুক।
তাহলে বাংলাদেশ টিমে নিয়ে আসো মেসিকে। তাহলে কারশফ ভোল্টেজ ল আমরা বুঝছি। তো এবার কারশফ ভোল্টেজ ল খাটায় ম্যাথ প্রবলেম সলভ করব। কারশফ কারেন্ট ল, কারশফ ভোল্টেজ ল, এই দুইটা খুবই কাজের জিনিস। অনেক সময় জটিল জটিল সার্কিট তোমার সামনে আসবে, সেইগুলো সলভ করার জন্য তোমার ওহমের সূত্র হবে না, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার হবে না, ঠিক আছে? তখনই একমাত্র ভরসা হিসাবে কারশফের সূত্র, কারশফ ভোল্টেজ ল এবং কারশফ কারেন্ট ল, এগুলা খাটাই আমাদের ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে হবে। এগুলা খাটাই আমাদের ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে হবে। তাহলে আসো একটা ম্যাথ করি, যে কারশফের সূত্র খাটিয়ে, কারশফের সূত্র খাটিয়ে রোধগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। কারশফের সূত্র অ্যাপ্লাই করে, কারশফের সূত্র অ্যাপ্লাই করে রোধগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। বিশ ভোল্টের ব্যাটারি, 1 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম। তো প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করবা, এটাই হচ্ছে কাজ, কিন্তু কারশফের সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। এবার শোনো, তুমি যদি বলো ভাই এত সহজ ম্যাথ, এখান থেকে কারেন্ট বের করবো, এই কারেন্ট আই সবার মধ্য দিয়ে যাচ্ছে, এর মধ্য দিয়েও যাচ্ছে, এর মধ্য দিয়েও যাচ্ছে, ওই একই কারেন্ট এর মধ্য দিয়েও যাচ্ছে। তাহলে আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, ভি ডিভাইডেড বাই আর, ভি এর মান 20, আর এর মান 2 যোগ 2 যোগ 1, শ্রেণীতে আছে 2 যোগ 2 যোগ 1, তাহলে 20 ডিভাইডেড বাই 5, তাহলে 4 অ্যাম্পিয়ার, 4 5 20, 4 অ্যাম্পিয়ার হয়ে গেল। এখন কথা হচ্ছে এইভাবে করলে হবে না, তোমাকে বলছে কারশফের সূত্র খাটিয়ে করো, তুমি করছো ওহমের সূত্র খাটিয়ে। এটা তো ওহমস ল অ্যাপ্লাই করছো, এখানে কি অ্যাপ্লাই করছো? ওহমস ল, ওহমস ল অ্যাপ্লাই করছো। তো ওহমস ল অ্যাপ্লাই করলে হবে না, আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে হচ্ছে কারশফের সূত্র খাটিয়ে। তাহলে এইবার সবাই একটু নড়ে চড়ে বসো, বোর্ডে তাকাও, দেখো কারশফের সূত্র খাটাই কিভাবে করতেছি। এটা খুবই সহজ একটা সার্কিট, তো সহজ সার্কিট পারলে আমরা কঠিন সার্কিটও পারবো। আগে সহজ সার্কিট ভালো করে বুঝো। তুমি প্রথমে দেখবা ওই সার্কিটে কয়টা লুপ, প্রথমে লুপ গুনবা। তাহলে এই সার্কিটে লুপ কয়টা? তাহলে লুপ কাউন্ট করব। তাহলে লুপ হচ্ছে 2টা, এগুলো তোমার লুপ হচ্ছে 1টা, এগুলো তোমার লিখতে হবে না, এগুলো যে তুমি পরীক্ষার খাতায় লিখবা তা না, এটা হচ্ছে তোমার বোঝার জন্য, ঠিক আছে? তাহলে লুপ কয়টা? লুপ হচ্ছে 1টা। এইবার তারপরে তুমি ওই লুপে কারেন্ট ধরবা, ওই লুপে কারেন্ট ধরবা। তাহলে লুপ একটাই লুপ, দেখো একটাই তার কিন্তু এই যে একটাই পথ, দেখো পথ কিন্তু একটা, অনেকে মানে পথ বা লাইন এটা যে একটা, এটা ভালো করে বুঝো। দেখো এখান থেকে কারেন্ট গিয়ে, দেখো কারেন্ট কিন্তু পথ চেঞ্জ করার সুযোগ নাই, পথ চেঞ্জ করার সুযোগ আছে, এই রোধের মধ্য দিয়ে যাবে, তারপরে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে, তারপরে এই রোধের মধ্য দিয়ে যাবে, আবার এই ব্যাটারিতে ফেরত আসবে, তারপর এইভাবেই কিন্তু ঘুরতে থাকবে। দেখো এখানে কিন্তু 2টা পথ নাই, তাহলে পথ কয়টা? একটা পথে একটাই কারেন্ট। তাহলে তুমি প্রথমে দেখবা লুপ কয়টা আছে, তারপর দেখবা লাইন বা পথ কয়টা, যে কয়টা পথ সেই কয়টা কারেন্ট, যে কয়টা পথ সেই কয়টা কারেন্ট। তাহলে যে কয়টা পথ বা লাইন সেই কয়টা কারেন্ট, সেই কয়টা কারেন্ট। তাহলে কারেন্ট কয়টা? একটাই কারেন্ট, পথ আলাদা হলে কারেন্ট আলাদা হয়ে যেত, ঠিক আছে? তাহলে তুমি কারেন্টটা মেনশন করে নিবা, নাও আই কারেন্ট মেনশন করলা, ঠিক আছে? এইবার তুমি কারশফের সূত্র খাটাবা। তো কারশফের সূত্রগুলো খাটাইতে গেলে তোমার রোধের অ্যাক্রসে এবং ব্যাটারির অ্যাক্রসে পোলারিটি লাগবে ভোল্টেজের। তো তোমার ব্যাটারির অ্যাক্রসে পোলারিটি দেওয়া থাকবে, দেওয়াই তো আছে, এই যে মাইনাস প্লাস। রোধের অ্যাক্রসে পোলারিটি কারেন্টের ডিরেকশন অনুযায়ী দিব, রোধের অ্যাক্রসে পোলারিটি কারেন্টের ডিরেকশন অনুযায়ী দিব। তাহলে কারেন্ট আমরা ধরছি না, এই যে কারেন্ট আই, তাহলে ওই আই কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা এগুলার পোলারিটি দিব। তাহলে এটা প্লাস মাইনাস,
এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে যে কয়টা পথ বা লাইন সেই কয়টা কারেন্ট নিব, দেন কারেন্টের ডিরেকশন অনুযায়ী, কারেন্টের দিক অনুযায়ী রোধের দুই প্রান্তের বিভবের চিহ্ন বসাবো, বিভবের চিহ্ন বসাবো। পরীক্ষার খাতায় তোমার এগুলো লিখতে হবে না, এগুলো আমি লিখাচ্ছি যাতে তুমি পরবর্তীতে যখন রিভিশন দিবা তখন যেন বুঝতে পারো যে কি কি করছি আসলে। ওকে, তাহলে আমরা সুন্দর করে পোলারিটি দিয়ে দিলাম। দেন লাস্টের স্টেপটা হচ্ছে কেভিএল ইকুয়েশন লিখবো। কেভিএল ইকুয়েশন লিখবো, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবা, যতগুলো কারেন্ট কেভিএল ইকুয়েশন হবে ততগুলো কেভিএল ইকুয়েশন হবে, ততগুলো কেভিএল ইকুয়েশন হবে, ততগুলো ইকুয়েশন লাগবে। তাহলে আমরা আরেকবার বলি, লুপ একটা, এই একটা লুপে এখানে পথ একটা, যে কয়টা পথ বা যে কয়টা লাইন কারেন্ট সেই কয়টা, কারেন্ট একটাই পথ, একটাই লাইন, কারেন্ট একটাই। এবারে কারেন্টের ডিরেকশন অনুযায়ী রোধের অ্যাক্রসে পোলারিটি দিব, ভোল্টেজের পোলারিটি দিব, দেন আমরা লুপ ঘুরাবো। এইবার আসো আমরা লুপ ঘুরাবো। দেখো আমরা লুপ ঘুরাচ্ছি এইভাবে, এই যে এই ডিরেকশন অনুযায়ী লুপ ঘুরাচ্ছি, ভালো করে বুঝবা। এই লুপই অনেকে ঘুরাইতে পারে না, এই ডিরেকশন অনুযায়ী আমরা এইভাবে যাচ্ছি। এবার তুমি কার থেকে শুরু করবা, তোমার খুশি, তোমার ইচ্ছা, তুমি যার থেকে শুরু করো, কোনো সমস্যা নেই। তোমার যার থেকে শুরু করতে ইচ্ছা হয় তুমি তার থেকে শুরু করবা। আমি এইভাবে ঘুরতেছি, এই যে এইভাবে ঘুরতেছি, ঠিক আছে। এই যে চিহ্নটা দিয়ে দিলা, এবার তুমি ইকুয়েশনগুলো লিখবা। তাহলে ইকুয়েশনগুলো লেখো। দেখো এই দিক দিয়ে আসতেছি, এই দিক দিয়ে আসতেছি, তাহলে প্রথমে কি পাচ্ছি, -20। তাহলে -20, ওকে, বুঝলা, -20। অনেকে আবার বলতে পারে কি, দেখো এখানে অনেকে বলতে পারে, ভাই আপনি না এইখান থেকে আসলেন। আরে পাগল, এইখান থেকে আমি বের হয়ে আসতেছি, এই প্লাস থেকে তো আমি বের হয়ে আসতেছি। আমার দেখতে হবে ব্যাটারির বাড়িতে আমি ঢুকতেছি কোন রাস্তা দিয়ে, রোধের বাড়িতে আমি ঢুকতেছি কোন রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে ঢুকতেছি ওইটাই নিব। তুমি যদি বলো ভাই এখান থেকে আসলেন, তাহলে তো প্লাস নেবেন। আর এখান থেকে তো আমি ঢুকতেছি না, বের হয়ে আসতেছি, বের হয়ে আসাটা তো নিব না। কি কথা বুঝছো, বের হয়ে আসাটা তো নেওয়া যাবে না। ওকে, তাহলে ঢুকতেছো কোন রাস্তা দিয়ে সেটা দেখো, এই যে মাইনাস, তাহলে -20 হয়ে গেল। চলে আসো, বের হয়ে আসার সময় এই প্লাস আর নেওয়া যাবে না, কারণ ঢুকতেছো কোনটা দিয়ে সেটা নিবা। তাহলে -20, দেন এই যে দেখো কি পাচ্ছি, প্লাস। তাহলে প্লাস, এটারে একবারে নিব, ভি ইকুয়াল টু আই আর, তাহলে 1 × I, বুঝলা, ভি ইকুয়াল টু আই আর। তাহলে প্লাস আই আর, তারপরে এটা থেকে বের হয়ে এটা প্লাস, তাহলে প্লাস আই আর, I2, তাহলে 2I, তারপরে বের হয়ে এই যে প্লাস, তাহলে প্লাস 2I ইকুয়াল টু 0, কি ক্লিয়ার? তাহলে তুমি আরেকবার মিলাও, আমি হাইলাইটার পেন দিয়ে দেখাচ্ছি। দেখো ঢুকতেছি কি দিয়ে, মাইনাস দিয়ে, তাহলে -20। তারপরে ঢুকতেছি কি দিয়ে, এই যে প্লাস দিয়ে, তাহলে প্লাস ভি ইকুয়াল টু আই আর। তারপরে এর থেকে বের হয়ে এটার বাড়িতে ঢুকতেছো কি দিয়ে, প্লাস দিয়ে, তাহলে প্লাস 2 × I। তারপরে এর বাড়িতে ঢুকতেছো কি দিয়ে, প্লাস, তাহলে প্লাস 2 × I ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এবার 2 2 4 1 5, তাহলে 5I ইকুয়াল 20, তাহলে অর্থাৎ I ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 5, 4 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার। যে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত, কারেন্ট 4 অ্যাম্পিয়ার, কারেন্ট বের হয়ে গেছে। এবার যদি প্রত্যেকটা রোধের অ্যাক্রসে বিভব চাই, তাও আমি পাবো, ভি ইকুয়াল টু আই আর, কারেন্ট তো বের করে ফেলছো। এবার এর অ্যাক্রসে যদি বিভব হয় 1 ওহমের অ্যাক্রসে, সে 1 ওহমের অ্যাক্রসে বিভব V1, ভি ইকুয়াল টু আই আর, তাহলে I4 1, তাহলে 4 × 1 4 ভোল্ট। তারপরে 2 ওহমের অ্যাক্রসে, এই যে এই 2 ওহমের অ্যাক্রসে, তাহলে V2, হচ্ছে 4 × 2 8 ভোল্ট। এই 2 ওহমের অ্যাক্রসে V3 4 × 2 8 ভোল্ট। 8 আর 8 16, 17 18 19 20। দেখো তো এই চারটা যোগ করলে, এই তিনটা যোগ করলে কত হয়, 20 ভোল্ট। সাপ্লাই ভোল্টেজও তোমার 20 ভোল্ট ছিল, তো এটা তো হবেই রে ভাই। সাপ্লাই ভোল্টেজ হবে সামেশন অফ ড্রপ ভোল্টেজ, ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ হবে সামেশন অফ ড্রপ ভোল্টেজ, কি ক্লিয়ার? তো সহজ জিনিস।
তাহলে একটা সহজ ম্যাথ করলাম, এবার জন্য আমরা কঠিন ম্যাথও পারি। তাহলে এইবার আসো আমরা দুটো লুপের, এতক্ষণ তো একটা লুপের ম্যাথ করছি, এবার দুটো লুপের। তাহলে 2 নম্বর হচ্ছে রোধগুলোর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো। এই যে একটা সার্কিট, তুমি প্রথমে আমি তোমার 2 মিনিট ভাবার টাইম দিব। 1 ওহম, 3 ওহম, 30 ভোল্ট, 50 ভোল্ট, 4 ওহম। প্রথমে এই সার্কিটটা তুমি একটু ওহমের সূত্র বা ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার দিয়ে এই সার্কিটটা একটু সলভ করার ট্রাই করো। তোমাকে আমি 1 মিনিট টাইম দিলাম, ভাবার টাইম দিলাম। তুমি একটু ওহমের সূত্র বা ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার এইটা দিয়ে এই সার্কিটটা একটু সলভ করার ট্রাই করো। 1 মিনিট টাইম দিলাম। ওহমের সূত্র দিয়ে বা ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, সিডিআর ভিডিআর দিয়ে একটু ম্যাথটা করার ট্রাই করো। কি করবা? প্রত্যেকটা রোধের অ্যাক্রসে কারেন্ট বের করবা এবং প্রত্যেকটা রোধের 2 প্রান্তের বিভব বের করবা। কারেন্ট পেয়ে গেলে V = IR। যদি আমি কারেন্ট পেয়ে যাই তাহলে প্রত্যেকটা রোধের 2 প্রান্তের বিভবও পেয়ে যাব, V = IR। তো এটা করতে হবে ওহমের সূত্র দিয়ে, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার দিয়ে। দেখো তো মাথা হ্যাং হয়ে গেছে না? কোথাও একটা ঝামেলা হয়েছে না? তোমার যদি বলা হয় এই বর্তনী তুল্য রোধ বের করো, যেমন তুমি ওহমের সূত্র দিয়ে করতে গেলে আগেই তুমি তুল্য রোধ বের করবা। তুল্য রোধ বের করে দিয়ে তারপরে টোটাল কারেন্ট বের করবা, সেই কারেন্ট কার কার মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, সিডিআর ভিডিআর খাটাবা টাটাবা। কিন্তু এইখানে এসে তুমি কিন্তু আটকে গেছো, এইখানে এসে কট খেয়ে গেছো। কোথায় কট খেয়ে গেছো? এইখানে একটা ব্যাটারি আর এইখানে একটা ব্যাটারি। এটাই হচ্ছে কাহিনী। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি 9-10-এ এমন কোনো সার্কিট তুমি সলভ করো নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যে সার্কিটে একই সাথে 2-3টা রোধ, সরি 2-3টা কোষ বা ব্যাটারি ছিল। এরকম সার্কিট তুমি করো নাই। এখানে ঝামেলাটা হয়েছে এই জায়গাতে। এইখানে একটা ব্যাটারি আছে, এইখানে একটা ব্যাটারি আছে। শোনো ভাইয়া, এই ব্যাটারিটা যদি না থাকতো, ব্যাটারির পরিবর্তে এখানে একটা রোধ থাকতো, তাহলে এই সার্কিট তুমি পারতা। তাহলে এই সার্কিট তোমার কাছে কোনো ব্যাপারই না। তখন তুমি কি করতা? এই দুইটা আছে শ্রেণী, এই দুইটার শ্রেণী তুল্য করে এর সাথে সমান্তরাল, দেন তারপরে এইটা হইতো শ্রেণী, তারপরে শ্রেণী করে তুল্য রোধ বের করতা, ভোল্টেজকে ওই তুল্য রোধ দিয়ে ভাগ করে কারেন্ট বের করতা। সেই কারেন্ট এই 2-এর মধ্য দিয়ে যাচ্ছে, এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে। তো এখানে এসে এর মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাই তো? এর মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তুমি কারেন্ট ডিভাইডার খাটাইতা অথবা ওহমের সূত্র খাটাইতে পারতা। এইভাবে তুমি সার্কিট সলভ করতে 9-10-এ করছো, বা এর আগেও আমি যে ম্যাথগুলো করাইছি এইভাবে করাইছি। কিন্তু এইখানে এসে ঝামেলা লাগছে যে কি ব্যাপার, ব্যাটারি তো 2টা। এই যে ব্যাটারি যখন 2টা, তখন ওহমের সূত্র হাল ছেড়ে দেয়। এই ওহমের সূত্র যখন ব্যর্থ, কারশফের সূত্র সেখান থেকে যাত্রা শুরু। যে ওহমের সূত্র দিয়ে তো পারবো না, ওহমের সূত্র দিয়ে তুল্য রোধই বের করতে পারবো না, তাহলে ওহমের সূত্র দিয়ে এই সার্কিট সলভ করা যাবে না। এই যে ওহমের সূত্র দিয়ে যেহেতু যাবে না, সেহেতু আমাদের কারশফের সূত্র শিখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, খুবই ইজি ম্যাথ, একবার বুঝে গেলে দেখবা এই ম্যাথের মতো সহজ ম্যাথ আর নাই। তাহলে বলো লুপ কয়টা? আগে আমার সেইটা বলো। লুপ হচ্ছে 2টা, 1 2, মানে ইন্ডিভিজুয়াল লুপ হচ্ছে 2টা, ইন্ডিভিজুয়াল। এই পুরোটা মিলে একটা লুপ বলতেই পারো তুমি, ঠিক আছে? আমি দ্বিমত হব না, বলতেই পারো। কিন্তু ইন্ডিভিজুয়াল, এই যে আমি যেভাবে আঁকছি দ্বিমাত্রিক তলে সার্কিটকে যেভাবে আঁকছি, তাতে এই একটা ইন্ডিভিজুয়াল লুপ, এই একটা ইন্ডিভিজুয়াল লুপ। তাহলে আপাতত লুপ হচ্ছে 2টো, লুপ 2টা। এবার লাইন কয়টা বলো তো দেখি? লাইন বা পথ কয়টা দেখি, কেমন বলতে পারো? পথ হচ্ছে 3টা, পথ 3টা, লুপ 2টা, পথ 3টা। 3টা পথ কেমন আমি তোমার দেখাই, আসো। দেখো, এই যে কারেন্ট ধরো এখান থেকে, একটু অন্য কালে ধরো কারেন্ট এখান থেকে যাচ্ছে,
এই রোধের মধ্য দিয়ে যে কারেন্ট গেল সেই একই কারেন্ট এই কোষের মধ্য দিয়ে যাবে, গিয়ে এই রোধের মধ্য দিয়ে সেই কারেন্টটাই গেল, গিয়ে দেখো এই পর্যন্ত একই কারেন্ট ছিল, কিন্তু এখানে এসে কারেন্ট সামনে রাস্তা পাচ্ছে দুটো। তাহলে এই দুটো রাস্তায় কারেন্ট ভাগ হয়ে যাবে। একটা রাস্তায় চলে যাবে এই যে সবুজ কারেন্ট এখানে আসলো, আর আরেকটা রাস্তায় চলে গেল ধরো এই যে লাল কারেন্ট এই রাস্তায়। তাহলে দেখছো রাস্তা কয়টা? তাহলে আমি তোমার আবার একটু বলি, গোলাপি কারেন্ট এই যে এই রাস্তায়, এখান থেকে এই যে গোলাপি কারেন্ট এসে সামনে রাস্তা পাচ্ছে দুটো, সেই দুটো রাস্তায় দুটো কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। এই রাস্তায় গেল লাল কারেন্ট আর এই রাস্তায় গেল এই যে সবুজ কারেন্ট। কে কথা বুঝলা? তাহলে দেখতে পাচ্ছ লাইন কয়টা? লাইন হচ্ছে তিনটা। তিনটা লাইন, তিনটা কারেন্ট। যতগুলো লাইন, যতগুলো পথ, ততগুলো কারেন্ট। তাহলে লাইন কয়টা? তিনটা। লাইন তিনটা। লাইন তিনটা হলে কারেন্টও হবে তিনটা। ডান। এবার তিনটা কারেন্টের নাম দাও। ভাই কারেন্টের ডিরেকশন কোন দিকে নিব? তোমার ইচ্ছা। কারেন্টের ডিরেকশন তুমি তোমার ইচ্ছা মতো দিয়ে নিবা, কোনো সমস্যা নেই। তাহলে এই তিনটা লাইনে এবার আমি কারেন্টের ডিরেকশন দিব। ধরো এইখান থেকে কারেন্ট যাচ্ছে আয়ন, এই যে আয়ন কারেন্ট যাচ্ছে, এই আয়ন কারেন্ট গেল গিয়ে সামনে রাস্তা দুইটা, এই একটা আর এই একটা। তাহলে এই রাস্তায় কারেন্ট হচ্ছে I2 নাম দিলাম। ধরো এই রাস্তায় কারেন্ট ভাগ হয়ে গেল I2, আর বাকি কারেন্ট এই রাস্তায় যাচ্ছে, তাহলে এই রাস্তায় কারেন্ট হচ্ছে I3। এই যে I3। এবার দেখো I2 আসলো, I3 আসলো, এসে এখানে যোগ হয়ে, তো I1 সে ভাগ হয়ে হয়েছিল I3 I2। তাহলে এবার I2 আর I3 যোগ হয়ে আবার কত হবে? আয়নই হবে। ঠিক আছে, আবার কত হবে? আয়নই হবে। তাহলে এখানে আবার কারেন্ট হবে কত? আয়ন। স্বাভাবিক। দেখো এর মধ্য দিয়ে কত কারেন্ট? আয়ন। আচ্ছা আয়নকে একটু পিছাও, এই কারেন্ট কত? আয়ন। আরেকটু পিছাও, এই কারেন্ট কত? আয়ন। আরেকটু পিছাও, এই কারেন্ট কত? এটাও তো আয়ন, তাই না? এই কারেন্টই তো, এই যে এখান থেকে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টই তো একটু পরে ব্যাটারির মধ্য দিয়ে, একটু পরে এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে, গিয়ে এইখানে ভাগ হয়ে গেছে। এই লাইনে গেছে কিছু কারেন্ট I2, এই লাইনে গেছে কিছু কারেন্ট I3। এই I2 আর I3 যোগ হয়ে টোটাল কারেন্ট হচ্ছে আয়ন। আবার কি কথা কি বুঝলা? তাহলে কয়টা কারেন্ট হচ্ছে তিনটা। তাহলে তিনটা পথ, তিনটা কারেন্ট নেওয়া হয়ে গেছে। এবার তিনটা ইকুয়েশন আসবে, এই তিনটা ইকুয়েশন আমরা সলভ করব। তিনটা আননোন কোয়ান্টিটি, কারেন্ট তো তিনটা আননোন কোয়ান্টিটি, কারেন্ট তিনটা, আয়ন, I2 I3। এবার এখান থেকে তিনটা ইকুয়েশন পাবো, তিনটা আননোন কোয়ান্টিটি, তিনটা ইকুয়েশন সলভ করব, সলভ করলে কাজ শেষ। তো আসো এবার প্রথম এই যে লুপটা, প্রথম লুপ, এই লুপ একে, এটা হচ্ছে লুপ 1, এই লুপ একে আমি KVL খাটাবো। ঠিক আছে, লুপ 1। আর এইটা হচ্ছে লুপ 2 KVL খাটাবো। আমি সবসময় একই দিকে ঘুরি। তুমি বলতে পারো যে ভাই আপনি এই দিকে নিচ্ছেন, আমি যদি এই দিকে নিই, আমি তো তোমার দেখাইছি আমি এই দিকে নিচ্ছি, তুমি এই দিকে নিলে ঘটনা একই, কোনো ব্যাপার না। তো আমরা সবসময় চেষ্টা করব একদিক দিয়ে লুপ ঘোরানোর চেষ্টা করব, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে আসো আমরা এইভাবে লুপটা ঘোরাবো। তাহলে এইভাবে লুপটা ঘোরালে লুপ একে KVL খাটিয়ে পাই। তাহলে ভাই আসো তো আমরা একটু KVL ইকুয়েশনটা লিখে ফেলি। কারেন্টের এই যে এর ব্যাটারির তো পোলারিটি গিভেন, এটা মাইনাস এটা প্লাস, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে সো এটা প্লাস এটা মাইনাস, I2 এদিক দিয়ে যাচ্ছে সো এটা প্লাস এটা মাইনাস, I1 এদিক দিয়ে যাচ্ছে সো এটা প্লাস এটা মাইনাস, I3 এদিক দিয়ে যাচ্ছে সো এটা প্লাস এটা মাইনাস, আর ব্যাটারি পোলারিটি তো অলরেডি গিভেন, এটা প্লাস এটা মাইনাস। কি কথা বুঝলা? ক্লিয়ার? অনেকের মনে হইতে পারে ভাই কারেন্ট তো এই যে এই ব্যাটারির প্লাসের দিক দিয়ে কারেন্ট যাবে, তো আপনি তো উল্টা দিকে কারেন্ট দিছেন। কোনো সমস্যা নেই, তুমি তোমার ইচ্ছা মতো ডিরেকশন দাও, দেখবা কারেন্টের মান এসে তোমাকে ঘটনা বুঝাই দিবে। কারেন্টের মান সলভ করার পরে কারেন্টের মান এসে তোমাকে বাস্তব ঘটনা বুঝাই দিবে। সো তুমি তোমার মতো করে ডিরেকশন দিবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আসো এবার আমি এই লুপে KVL ইকুয়েশনটা লিখবো। এটা তুমিও লিখতে পারবা। ঘোরো, কোত্থেকে ঘুরবা, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। ধরো আমি এখান থেকে শুরু করবো, তাহলে এখান থেকে শুরু করলে কি পাচ্ছি বলো? এখান থেকে শুরু করলে কি পাচ্ছি? প্লাস প্লাস
প্লাস 4 আয়ন বি ইকুয়াল টু আইআর। দেন এটা হয়ে গেল, এর বাড়িতে ঢোকো, এর বাড়িতে এই দিক দিয়ে ঢোকো, মাইনাস, তাহলে -50, এর বাড়ি থেকে বের হও, এর বাড়িতে ঢোকো, প্লাস, তাহলে প্লাস 2 আয়ন। শেষ শেষ বলো, শেষ হয়েছে? পুরো বর্তনী নিছো নাওনি, এইটা বাদ গেছে, তাই না? তাহলে এটা বাদ গেছে, তাহলে এটাও নিতে হবে। তাহলে এই যে +4 আয়ন -50 +2 আয়ন, এইবার এই যে প্লাস, তাহলে +1 I2 +1 I2 দেন প্লাস, তাহলে +4 আয়ন, তো 4 আয়ন তো নিছি, আর নিব না, 4 আয়ন নিছি আর নিব না, এইটা সমান 0। এবার এটাকে একটু সাজাও, তো সাজাইলে দেখো 2 এবং 4 6, তাহলে 6I1 +I2 এইটা ইকুয়াল টু 50, এটা ইকুয়াল টু 50, সমীকরণ নম্বর 1। ঠিক আছে, ক্যালকুলেটর লাগবে কিন্তু এই ম্যাথ সলভ করতে গেলে, ঠিক আছে, এই ম্যাথ সলভ করতে গেলে কিন্তু ক্যালকুলেটর লাগবে। তাহলে এই একটা ইকুয়েশন আমি পাইলাম, ডান। এবার আসো লুপ 2-এ কেবিএল খাটিয়ে পাই। ভাই লুপ 2-এ কেবিএলটা তোমরা নিজেরা লিখো তো, লুপ 2-এ কেবিএলটা নিজেরা লিখো তো। লুপ 2-এ, এই যে লুপ 2-এ কোত্থেকে শুরু করবা? তোমার খুশি, তোমার ইচ্ছা। ধরো আমি এইটা থেকে শুরু করব, এইটা থেকে, তাহলে এই যে এইভাবে যাচ্ছি না, ডিরেকশন দেখো, এইভাবে ঘুরতেছি, তাহলে তুমি এই কোষের বাড়িতে ঢোকো, এই যে এই দিক দিয়ে ঢুকতেছো, প্লাস দিয়ে ঢুকতেছো, সো +30 না, দেন বের হয়ে চলে আসো -1I2, তাহলে 1I2, দেন বের হয়ে চলে আসো প্লাস, তাহলে +3I3 না, 3, হ্যাঁ 3I3, দেন বের হয়ে আসো +30 তো নিছি আর নিব না, এটা সমান 0। তো এটাকে একটু সাজাও, I1 এখানে নাই, তাহলে -I2 +3I3 ইকুয়াল টু -30, এটার সমীকরণ নম্বর 2। দেখো ভাই, আননোন কোয়ান্টিটি যে কয়টা ইকুয়েশন লাগবে সেই কয়টা, সহজ কথা। আননোন কোয়ান্টিটি যে কয়টা ইকুয়েশন লাগবে সেই কয়টা। এই বলো তো আননোন কোয়ান্টিটি কত? আননোন কোয়ান্টিটি কত? কয়টা? 3টা, ইকুয়েশন লাগবে 3টা। তো তুমি 2টা লুপে তো 2টা কেভিএল পাবা, 2টা লুপে 2টা কেভিএল পাবা, তাহলে 2টা লুপে 2টা কেভিএল পাবো। আমি তো আর কেভিএল তো পাবো না, কেভিএল তো শেষ। 2টা লুপে 2টা কেভিএল নিলাম, কেভিএল তো শেষ। তাহলে এবার কি হবে? আর একটা নিতে হবে কেসিএল, বুঝতে পারছো? আর একটা নিতে হবে কেসিএল। তাহলে কেসিএল কোথায় নিবা? যে কোনো একটা নোডে নাও। যেমন তোমার কাছে দেখো এই একটা নোড আছে, এই একটা নোড আছে, এই একটা নোড আছে, এই 2টা নোডের যে কোনো একটা নোডে নাও। ধরো এটা এ নোড, এটা বি নোড, তাহলে আমি এবার এ নোডে কেসিএল অ্যাপ্লাই করলাম। তাহলে কেসিএল কি? আসতেছে কারেন্ট সমান সমান চলে যাচ্ছে কারেন্ট। দেখো তো এ নোডে কোন কারেন্ট আসতেছে? I1 আসতেছে। এ নোডে কোন কারেন্ট আসতেছে? I1 আসতেছে। দেখো I1 আসলো, কে চলে যাচ্ছে? I2 চলে যাচ্ছে, I3 চলে যাচ্ছে, I2 চলে যাচ্ছে, I3 চলে যাচ্ছে। তাহলে I1 সমান সমান I2 + I3, ঠিক আছে? তাহলে অতএব I1 - I2 - I3 ইকুয়াল 0, সমীকরণ নম্বর 3। 3টা আননোন কোয়ান্টিটি পেয়ে গেছি, 3টা ইকুয়েশন, 3টা আননোন কোয়ান্টিটি, 3টা ইকুয়েশন পেয়ে গেছি। এবার কে সলভ করবে? ক্যালকুলেটর। কেউ যদি বলো ভাই আমি বি নোডে খাটাবো, ভাই একই জিনিস, বি নোডে লিখবা, আসো লেখো বি নোডে। তাহলে বি নোডে আসলো কারেন্ট I2, আসলো কারেন্ট I3, চলে যাচ্ছে I1, একই তো কথা, একই তো কথা। এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে তুমি বি নোড, এ নোড, যে নোডে নিবা, কোনো ব্যাপার না। তাহলে 3টা ইকুয়েশন পেয়ে গেছি। এবার এই 3টা ইকুয়েশন সলভ করবো, কে সলভ করবে? ক্যালকুলেটর। তাহলে 1, 2 ও 3 সলভ করে পাই, 1, 2 ও 3 সলভ করে। আশা করি সবাই সলভ করতে পারো, ঠিক আছে? তুমি এখন অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন করবে না অবশ্যই, তাই না? ক্যালকুলেটর তোমার ব্যবহার করতেই দেওয়া হয়, তাহলে ক্যালকুলেটর ব্যবহারটা শিখবা। তাহলে আননোন কোয়ান্টিটি 3টা, তাহলে আমরা এই যে ইকুয়েশনে যাব, ইকুয়েশনে গিয়ে আননোন কোয়ান্টিটি 3টাতে যাব আর কি। তাহলে এই যে 2, দেখো এই ক্যালকুলেটর দেখাই তোমাদের। ক্যালকুলেটর ছাড়া সলভ করানো শিখান, কলেজের স্যারে মার্ক দেয় না। ওই কলেজের স্যারকে ধরে নিয়ে আসবা, কলেজের স্যারে মার্ক দিবে না। ক্যালকুলেটর তোমাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, এইটুকু তুমি
এইটুকু তুমি বুদ্ধি খাটাই করছো, কোনো সমস্যা নেই। তারপর তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। দেখো এই যে ইকুয়েশনে যাবো, 2-তে যাবো, 2-এ, তাহলে 2-এ গেলাম। এবার বসাই, দেখো আমার ওখানে ছিল 6i1, তাহলে 6 বসালাম। তারপরে ছিল i2, 1i2, তাহলে 1 বসালাম, ঠিক আছে। তারপরে হচ্ছে i3 নেই, সো i3 0 বসালাম। তারপরে 50, প্রথম ইকুয়েশন বসাই দিলাম। তারপরেরটা হচ্ছে -i2, তার মানে আয়ন নেই, আয়ন নেই মানে 0 বসাবো, তাহলে আয়ন নেই মানে 0। তারপরে -i2, তাহলে -1, +3i3, তাহলে 3 নিলাম। আর তারপরে -30, -30। এবার 1i1, -i2, -1, আর -i3, -1, এ পাশে 0। ওকে, ডান। তাহলে এবার আয়ন পেয়ে গেছি, আয়ন পেয়ে গেছি 170/27। দেখো তো আসে কিনা, 170/27 আসছে কিনা, দেখো দেখো দেখো, 6.296, আয়ন হচ্ছে 6.296 অ্যাম্পিয়ার, আর i2 হচ্ছে 12.222 অ্যাম্পিয়ার, আর i3 হচ্ছে -5.925 অ্যাম্পিয়ার। ঠিক আছে, কলেজে স্যারা মার্ক দিবে না? অবশ্যই মার্ক দিবে। কোন কলেজে স্যারা মার্ক দিবে না? তুমি আমাকে বলিও তো কোন কলেজে স্যারা মার্ক দিবে না? অবশ্যই মার্ক দিবে। তোমাকে ক্যালকুলেটর তো এমনি এমনি দেওয়া হয়নি, ক্যালকুলেটর তো ব্যবহার করতে দেওয়া হয়েছে, তাহলে বলে দিবে ক্যালকুলেটর নিব না, তাই না? ক্যালকুলেটর তাহলে দিয়ে দেয় কেন? ক্যালকুলেটর যদি ব্যবহার করতে না পারো তো দেয় কেন? হাতে হাতে ক্যালকুলেশন তো ক্লাস 8-এ শিখছো, তাই না? তাহলে এই যে আয়ন i2 i3 বের করে ফেলছি, তাহলে প্রত্যেকটা রোধের কারেন্ট বের করে ফেলছি, প্রত্যেকটা রোধের। এইবার একটু তাকাও তো, i3 কত আসছে? i3 কত আসছে? মাইনাস। এইবার একটু বোঝো, i3 মাইনাস আসছে মানে কি জানো? তুমি i3 এর ডিরেকশন যেটা দিছো ওইটা আসলে প্রকৃত ডিরেকশন না। কারেন্ট আসলে i3 তোমার দেওয়া ডিরেকশনে যাচ্ছে না, তার উল্টা ডিরেকশনে যাচ্ছে, তার উল্টা ডিরেকশনে যাচ্ছে। তুমি i3 ডিরেকশন দিছো এইটা, এইটা দিছো i3 ডিরেকশন, ভাই i3 এভাবে যাচ্ছে না, i3 আসলেই তো প্লাস থেকেই তো কারেন্ট যাওয়ার কথা, তাহলে i3 আসলে এই এই ডিরেকশনে যাচ্ছে, এই ডিরেকশনে i3 যাচ্ছে। তাহলে i2 হবে আসলে এই i3 আর i1 এর যোগফল হবে i2, এই যে যোগফল হবে i2। এখন কথা হচ্ছে কি, তুমি কি জ্যোতিষী? তুমি তো জ্যোতিষী না, তুমি তো আগে থেকে জানতা না কি হবে, এই কারণে তুমি তোমার ইচ্ছা মতো ডিরেকশন দিয়ে নিবা, তুমি তোমার ইচ্ছা মতো ডিরেকশন দিয়ে নিবা। যদি কারেন্টের মান মাইনাস আসে তাহলে বুঝবা ও আচ্ছা, কারেন্ট আসলে তুমি যে ডিরেকশনে ধরছো সেই ডিরেকশনটা ঠিক না, ডিরেকশনটা হবে তার বিপরীত। তাহলে কি তোমার আবার নতুন করে সার্কিট ধুয়ে মুছে আবার ঠিক করতে হবে? উত্তর হচ্ছে না। তুমি এই অবস্থায় অ্যান্সার রেখে দিয়ে চলে আসবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই অবস্থায় অ্যান্সার রেখে দিয়ে চলে আসবা, কোনো সমস্যা নেই। কি ক্লিয়ার? তুমি তুমি বুঝতে পারলে হলো, টিচার এটা বোঝে যে এর মান মাইনাস আসার মানে টিচার কি এটা বোঝে। দাদা আজ কি কমেন্ট পড়ছে না? পড়ছি তো, কমেন্ট পড়ছি, কাজের কমেন্ট পড়ছি, আকাজের কমেন্ট পড়ছি। কি ক্লিয়ার? তাহলে কারেন্টের মান মাইনাস আসলে ভয় পাওয়ার কিছু নেই, ভাববা যে কারেন্টের মান মাইনাস আসার অর্থ হচ্ছে তুমি যে ডিরেকশনে কারেন্টটা ধরছো ওই ডিরেকশনে আসলে কারেন্ট যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে তার বিপরীত ডিরেকশনে, প্রকৃতপক্ষে কারেন্ট যাচ্ছে তার বিপরীত ডিরেকশনে, এই হচ্ছে কাহিনী। তাহলে সার্কিট সলভ করা শিখে গেছো। দেখো ওহমের সূত্র দিয়ে এটা পারতাম না, ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইড দিয়ে পারতাম না। তাহলে একমাত্র উপায় কি? এই যে একমাত্র উপায় হচ্ছে এটা, কারশফের সূত্র। ওকে, তো চলো আরো দু একটা ম্যাথ করলে আর একটু চর্চা হবে। অনেক সময় দেখো এইটার তো কারেন্টের ডিরেকশনগুলা আমি দিয়ে নিই না আগে থেকে, কারেন্টের ডিরেকশন আমি মানে আগে থেকে দেওয়া ছিল না কোশ্চেনে, আমি নিজের ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন দিয়ে নিছি। যদি কোশ্চেনে কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। যদি কারেন্টের ডিরেকশন দেওয়া না থাকে তাহলে তুমি তোমার মতো করে কারেন্টের ডিরেকশন দিয়ে নিবা। ঠিক আছে, তুমি তোমার মতো করে কারেন্টের ডিরেকশন দিয়ে নিবা। দাদা প্রথম দিন থেকে আমি একটা কমেন্ট করে যাচ্ছি, আপনি অ্যান্সার দিচ্ছেন না। এই যে অ্যান্সার দিয়ে দিলাম, তোমার কি কমেন্ট বলো? তাহলে এবার আসো, এবার যে প্রবলেমটা সলভ করব, কোশ্চেন একই, বর্তনীর তড়িৎ প্রবাহগুলো নির্ণয় করো। বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো।
এই যে এই একটা বর্তনী, এই বর্তনীতে এটা হচ্ছে 50 ভোল্ট, 2 ওহম, 4 ওহম, 2 ওহম, 3 ওহম, 1 ওহম। তো আমার প্রবাহ মাত্রাগুলো নির্ণয় করতে বলছে। তাহলে এই প্রবাহটা হচ্ছে I1, এই প্রবাহটা হচ্ছে I2, এই দুইটা প্রবাহ দেওয়া আছে, দিয়ে বলতেছে বর্তনী প্রবাহগুলো নির্ণয় করো। ঠিক আছে, I1 আর I2 এর মান বের করতে বলছে, I1 আর I2 এর মান বের করতে বলছে। তাহলে এবার আসো, দেখো এই সার্কিটে ব্যাটারি কয়টা? একটাই ব্যাটারি। এইটা তো আমরা কারশফের সূত্র দিয়ে করতে পারবো, আবার ওহমের সূত্র, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, এগুলো দিয়েও করতে পারবো। তা সব করি, ওহমের সূত্র দিয়ে আগে করি। দেখো এইখানে কিন্তু এখানে কোনো ব্যাটারি নেই, তো ব্যাটারি না থাকলে তো সুবিধা। এই দুইটা কিসে আছে? এই দুইটা আছে কিসে? এই দুইটা 26 তারিখ থেকে এক্সাম, এর আগে কি চ্যাপ্টার শেষ হবে? 26 তারিখ থেকে এক্সাম, এর আগে কি চ্যাপ্টার শেষ হবে? যতটুকু শেষ হবে ততটুকুর মধ্যে দিয়ে তোমার কোশ্চেন চলে আসবে। হয়ে গেছে উত্তর। যতটুকু শেষ হবে ততটুকুর মধ্যে দিয়ে তোমার পরীক্ষাতে কোশ্চেন চলে আসবে, কোনো সমস্যা নেই। তাহলে 4 এবং 2 এই দুইটা পরস্পরের সাথে কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে 4 আর 2 হচ্ছে 6। তাহলে আমরা আসো তো এটা তুল্য করে ফেলি, এটা তুল্য করে ফেলি। এটা 50 ভোল্ট, এটা 2, আর এই যে এইটা, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম, আর 4 আর 2 6। এই যে 4 আর 2 6 ওহম, 6 ওহম, এইটা 1 ওহম। আরেকবার রাখি সার্কিটটাকে, 50 ভোল্ট, 50 ভোল্ট, এটা 2। এবার এই 3 আর 6 এর তুল্য, তো 3 ইনভার্স 6 ইনভার্স, টোটালটার যদি ইনভার্স করা হয় সমান্তরালে যেহেতু আছে, তাহলে 2 ওহম। তাহলে এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, আর এইটা হচ্ছে 1 ওহম। তাহলে এবার একটা জিনিস দেখো, এইখান থেকে তুমি বর্তনীর মূল প্রবাহটা বের করতে পারবা না? বলো, এই যে বর্তনীর মূল প্রবাহটা বের করতে পারবা না এখান থেকে? তো এই বর্তনীর মূল প্রবাহ I, মূল প্রবাহ ধরলাম I। তাহলে I ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। ভি এর মান 50 ডিভাইডেড বাই আর এর মান 2 যোগ 2 যোগ 1, 2 যোগ 2 যোগ 1, 5। তাহলে I এর মান কত? 10 অ্যাম্পিয়ার। কারেন্ট হচ্ছে, টোটাল কারেন্ট 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, টোটাল কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে আমি টোটাল কারেন্টটা বের করে ফেলছি। তাহলে এইবার তুমি বলো, এই 2 ওহম তো এই 2 ওহম, আর এই 2 ওহম তো এই 2 ওহম, তাই না? এই যে এই 2 ওহম, তাই না? তো আমার এই 2 ওহমের মধ্য দিয়ে কারেন্টই তো I1, এই 2 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, ওটাই তো আমার বলে দিছে আমার I1। তাহলে আমি I1ই তো পেয়ে গেছি, তাই না? আমি I1ই তো পেয়ে গেছি। তাহলে অতএব I1 কিন্তু ডান। I1 এর মানটাই হচ্ছে I, যার মানটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার, ডান হয়ে গেছে। কি ক্লিয়ার? বোঝা গেছে? এইবার আসো, এই I এসে I 2 এর মধ্য দিয়ে যাচ্ছে, 1 এর মধ্য দিয়ে যাচ্ছে, এই 2 এর মধ্য দিয়ে যাচ্ছে। এই 2 মূল সার্কিটে ছিল, এই 1 মূল সার্কিটে ছিল। তাহলে কারেন্ট 10 অ্যাম্পিয়ার এসে, দেখো ভালো করে বোঝো, 10 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে বের হয়েছে, বের হয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট, 10 অ্যাম্পিয়ার। সামনের রাস্তা এই একটা, সামনের রাস্তা এই একটা। তাহলে ওই 10 অ্যাম্পিয়ার কারেন্ট ভাগ হয়ে এই রাস্তায় যাবে, ভাগ হয়ে এই রাস্তায় যাবে, গিয়ে ওই 10 অ্যাম্পিয়ার কারেন্টের এই ভাগ হওয়া এই অংশটা আর ভাগ হওয়া এই অংশটা এসে জুড়ে আবার কত হবে? 10 অ্যাম্পিয়ারই হবে। তাহলে এই রোধের মধ্য দিয়ে আর এই রোধের মধ্য দিয়ে কারেন্ট 10 অ্যাম্পিয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে আমার এখন লাগবে এর মধ্য দিয়ে আর এর মধ্য দিয়ে কারেন্ট কত। ঠিক আছে, তো এর মধ্য দিয়ে আর এর মধ্য দিয়ে কারেন্ট বের করতে হবে। কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে কত অ্যাম্পিয়ার? এই যে এখান থেকে কারেন্ট যাচ্ছে কত অ্যাম্পিয়ার? কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। সেই 10 অ্যাম্পিয়ার কারেন্ট এবার ভাগ হয়ে গেছে। এই যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ভাগ হয়ে এই রাস্তায় ঢুকছে, ভাগ হয়ে এই রাস্তায় ঢুকছে। তাহলে এই রাস্তায় কারেন্টকে বললাম I2, এই রাস্তায় কারেন্টটাকে বললাম, সরি, এই রাস্তার কারেন্টটা এটা I2, এটা দেওয়া আছে, এই যে এটা I2। এই যে 4 আর 2 6, এই যে 4 আর 2 6 এর মধ্য দিয়ে যাচ্ছে I2। তাহলে 4 আর 2 6 এর মধ্য দিয়ে যাচ্ছে I2, আর এই 3 এর মধ্য দিয়ে ধরলাম I3। তাহলে এবার I2 আর I3 বের করতে হবে। আমার I3 চাই নাই, আমার I2 চাইছে, তো আমরা I2 I3 দুটোই বের করব। I3 I2 দুটাই বের করব। কিভাবে?
কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তাহলে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে কোন সূত্র? কারেন্ট ডিভাইডার। এই I 10 অ্যাম্পিয়ার কারেন্ট, 10 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ভাগ হয়ে গেলে কোন সূত্র খাটাই আমরা? কারেন্ট ডিভাইডার। তাহলে আসো তো 6 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, তাহলে 6 ওহমের মধ্য দিয়ে কারেন্ট I2। আমাদের কারেন্ট ডিভাইডার রুলের সূত্রটা কি ছিল? যার কারেন্ট বের করব তার রোধ নিচে টোটাল কারেন্ট, আর উপরে হচ্ছে তুল্য। যাদের মধ্য দিয়ে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে তাদের তুল্য, পুরো বর্তনীর তুল্য না, কিন্তু পুরো বর্তনীর তুল্য না, যাদের মধ্য দিয়ে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে তাদের তুল্য। তাহলে অতএব কারেন্ট I2 যার মধ্য দিয়ে কারেন্ট 6 এর মধ্য দিয়ে, তাহলে 6 নিচে। তুল্য হচ্ছে যাদের মধ্য দিয়ে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে 3 আর 6 এর মধ্য দিয়ে, তাহলে 3 আর 6 তুল্য 2। টোটাল কারেন্ট কত? টোটাল কারেন্ট হচ্ছে 10। তাহলে 20 ডিভাইডেড বাই 6, 20 ভাগ 6, তাহলে 10/3 মানে 3.33 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে I2। তাহলে I3 হবে 10 থেকে এটা বাদ, 6.67 হবে। করে দেখি I3 কার মধ্য দিয়ে? 3 এর মধ্য দিয়ে। 3 নিচে, যাদের মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে তাদের তুল্য উপরে, যাদের মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে তাদের তুল্য হচ্ছে 2 উপরে, আর এখানে 10। তাহলে 20/3, তো 20/3 6.666, তাহলে 6.67 অ্যাম্পিয়ার। এই দুইটা যোগ করলে 10ই হবে। এই দুইটা যোগ করলে 10ই হবে। তো আমাদের অ্যান্সার বলছে কি? আমাদের অ্যান্সারটা কি? আমরা কি অ্যান্সার চাই? আমাদের অ্যান্সার, যা অ্যান্সার চাইছে তাই লিখবা, বেশি তো লেখা যাবে না। আমাদের হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো, বর্তনীর মার্ক করা তড়িৎ প্রবাহ আয়ন আর I2। তো আয়নের মান হচ্ছে আমাদের অ্যান্সার, আয়নের মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। সেই 10 অ্যাম্পিয়ার ভাগ হয়ে 6.67 অ্যাম্পিয়ার এই রাস্তা দিয়ে গেছে, আর 3.33 অ্যাম্পিয়ার এই রাস্তা দিয়ে গেছে। তো এই রাস্তা দিয়ে কত গেছে এটা চাই নাই, সুতরাং চাই নাই। আচ্ছা তাহলে বলবো না ওটা। তাহলে I2 কত? I2 হচ্ছে 3.33 অ্যাম্পিয়ার। কি কথা কি বুঝছো? এই তো সার্কিট সলভ। এইবার আসো, এই একই ম্যাথটা আমরা কারশফের সূত্র দিয়ে করব। একই ম্যাথটা, তো দেখি এই একই ম্যাথটা আমরা কারশফের সূত্র দিয়ে করতে পারি কিনা। তাহলে 2 4 2 3 1 50, একই ম্যাথটা কারশফের সূত্র দিয়ে, और KCL KVL দিয়ে। এটা 50 ভোল্ট, तीन ओहम, 1 ओहम, 2 ओहम, আর 4 আর 2 6, 4 ওহম 2 ওহম। এইটা এবার আমরা কারশফের সূত্র দিয়ে করব। পারবো কিনা? হ্যাঁ পারবো, কেন পারবো না। কয়টা লুপ? 2টা লুপ। লাইন কয়টা? লাইন 3টা। এ ভাই 2টা লুপ হলে লাইন 3টা হবে, মুখস্থ করে নাও। একটা লুপ একটা লাইন, একটা লুপ একটা লাইন, একটা লুপ একটা লাইন, 2টা লুপ 3টা লাইন, 2টা লুপ 3টা লাইন, 2টা লুপ 3টা লাইন, মুখস্থ করে নাও। কে বুঝছো? একটা লুপ একটা লাইন কেমনে? এই দেখো, বলো লুপ কয়টা? একটা। লাইন কয়টা? লাইনও একটা। দেখো একটাই লাইন, একটাই পথ। দেখো পথ একটা, কারেন্ট ভাগ হয়ে যাওয়ার সুযোগ নেই। এবার দেখো কয়টা লুপ? 2টা লুপ, 2টা লুপ 3টা পথ, 3টা লাইন। এই একটা লাইন, এই দেখো এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, 3টা লাইন। কি কথা বুঝছো? অনেকে 3টা লাইন ধরো যে মানে খুবই কষ্ট হয় 3টা লাইন বুঝতে। আচ্ছা পাগল, দেখো তো এইভাবে 3টা লাইন বোঝা যায় কিনা। আমি মনে করো এই বিন্দুটা, এখানে এসে 3টা তার, এই একটা তার, এই একটা তার, এই একটা তার এখানে এসে মিলিত হয়েছে, আর এখানে এসে এই একটা তার, এই একটা তার, এই একটা তার মিলিত হয়েছে। এই 2 প্রান্ত ধরে একটু টান দিই, এরকম একটু টান দিই, তাহলে টান দিলে দেখো সার্কিটটা দেখতে এরকম হয়ে যাবে। দেবো একটু টান দিব, টান দিলে সার্কিটটা দেখতে এরকম হয়ে যাবে। একটা রোধ, দেন একটা ব্যাটারি, দেন আর একটা রোধ, মাঝখানে একটাই মাত্র রোধ, দুটো রোধ, একটা রোধ, দুটো রোধ। এই দেখো তো এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে কোনো তফাৎ নেই, একই সার্কিট। 2 ওহম, 50 ভোল্ট, 1 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 2 ওহম। ঠিক আছে, দেখো এবার লাইন কয়টা? দেখছো পথ কয়টা? 3টা পথ, 3টা পথ, একটা পথ, 2টা পথ, 3টা পথ। দেখছো 3টা পথ, এইখানেও 3টা পথই আছে। তাহলে 3টা পথে 3টা কারেন্ট। তাহলে আসো কারেন্ট তো আমাকে দেওয়াই আছে, কারেন্ট তো আমাকে বলে দিছে এই কারেন্ট I1 আর এই কারেন্ট I2, এটা আমাকে বলেই দিছে।
তাহলে আয়ন দেওয়া আছে, I2 দেওয়া আছে, দুটো কারেন্ট দেওয়া আছে, তাহলে 3টা কারেন্ট লাগবে, তাহলে আরেকটা আমি আমার মতো করে দিব। কোশ্চেনে সবগুলো দেওয়া থাকবে কিনা? না, যেমন কোশ্চেনে সবগুলো দেওয়া নেই। এখানে কারেন্ট হওয়ার কথা 3টা, I1 I2 I3 3টা হবে, দিয়ে দিছে কয়টা? 2টা, একটা 2টা দিয়ে দিছে, আরও একটা নিতে হবে, তাহলে আরও একটা নিব, এই যে আরও একটা নিব, এই কারেন্টটা হচ্ছে I2 নিলাম, সরি I3 নিলাম। অনেকে বলে ভাই I3 এদিকে আপনি বুঝলেন কেমন? আমি বুঝি নাই তো, আমার বোঝা লাগবে না তো, আমি তো আমার মতো করে দিয়ে দিব ডিরেকশন। তোমার যদি মনে হয় ভাই উপরের দিকে দেন, দাও, কোনো সমস্যা নেই, উপরের দিকে ডিরেকশন দিবা, দাও, কোনো সমস্যা নেই, আসো উপরের দিকেই দিই। তাহলে আমি ধরে নিলাম এর কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, এই উপরের দিকে যাচ্ছে, কত কারেন্ট যাচ্ছে? I3, ওকে দিলাম। লাস্টে গিয়ে মান এসে আমাকে বুঝাই দিবে যে আমি কারেন্টের ডিরেকশন ঠিক নিছি নাকি ভুল নিছি, ঠিক আছে? তাহলে এবার আসো, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস, এটা মাইনাস। ব্যাটারি পোলারিটি গিভেন মাইনাস প্লাস, কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস, সরি কারেন্ট উপরের দিকে যাচ্ছে, সো এটা প্লাস, এটা মাইনাস। কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস, এটা মাইনাস। এবার দেখো এর মধ্য দিয়ে কারেন্ট কত? I2, সেই কারেন্ট কিন্তু এর মধ্য দিয়েও যাচ্ছে, একই কারেন্ট I2, এর মধ্য দিয়েও কারেন্ট I2, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে? এবার আসো এইটা, এর কারেন্ট কত? এর কি নতুন আরেকটা কারেন্ট নিব? না রে ভাই, এর কারেন্ট তো আয়ন, ওই আয়নকে একটু পিছাও, আয়নকে একটু পিছাও, দেখো এই যে সেই আয়ন, আয়ন আয়ন, আয়নকে আরেকটু পিছাও, দেখো এই যে সেই আয়ন, ঠিক আছে? তাহলে আয়ন কারেন্ট যাচ্ছে, সেটা প্লাস, এটা মাইনাস, এই যে আয়ন কারেন্ট এই যে যাচ্ছে। তাহলে লুপ পাইলাম দুটো, এবার দুটো লুপে দুটো কেভিএল খাটাবো, ঠিক আছে? দুটো লুপে দুটো কেভিএল খাটাবো। তাহলে এইটা এই দিক দিয়ে ঘুরলাম, আসো এইটাকে আমরা উল্টা দিকে ঘুরি, সমস্যা আছে কোনো? সমস্যা আছে কোনো উল্টা দিকে ঘুরলে? তবে চেষ্টা করবো সবসময় একই দিকে নেওয়ার। আমি যদি এইটাকে এইভাবে ঘুরাই ডিরেকশন নিই, মানে কেভিএল ইকুয়েশন লিখি, তুমি যদি এটাকে এই দিক দিয়ে ঘুরাই লিখো, ভাই কোনো সমস্যা নেই, আমরা একই জিনিসই পাবো, ঠিক আছে? একই জিনিসই পাবো, কোনো সমস্যা হবে না। তাহলে তুমি তোমার ইচ্ছা মতো নিয়ে নিও, কোনো সমস্যা নেই। তো আমি সবসময় ডান দিকে নিই যাতে একটু ভুল হওয়ার সম্ভাবনা কম হয়, সবসময় একই হিসাব করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, জানো? তাহলে এবার আসো লুপ 1 আর এটা লুপ 2। তাহলে লুপ 1-এ ভাই কেভিএল খাটিয়ে পাই, নাও এবার তোমরা বলো দ্রুত কেভিএল। এইভাবে ঘুরতেছে, প্রথমে -50, প্রথমে পাচ্ছি -50, এই দেখো -50, তাহলে -50, দেন এর বাড়িতে ঢুকতেছি প্লাস 2 আয়ন, 2 আয়ন, দেন 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 মাইনাস, তাহলে -3I3, -3I3, দেন 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 প্লাস, তাহলে +1 আয়ন, +1 আয়ন ইকুয়াল 0। তাহলে এবার একটু সাজাই, 2 আয়ন 1 আয়ন, 2 আয়ন 1 আয়ন, 3 আয়ন, -3I3 ইকুয়াল টু 50, সমীকরণ নম্বর 1, সমীকরণ নম্বর 1। তাহলে একটা ইকুয়েশন পাইলাম। এবার লুপ 2, লুপ 2-এ কেভিএল খাটিয়ে পাই, লুপ 2-এ কেভিএল, এটা শুরু করো, যেখান থেকে খুশি শুরু করবা, কোনো সমস্যা নেই, শুরু করো। তাহলে +4I2, তাহলে +4I2, দেন +2I2, +2I2, দেন 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 এই যে +3I3, +3I3, এরপর আর কেউ আছে নাই, ইকুয়াল 0। তাহলে সাজাও 6I2 +3I3 ইকুয়াল 0। তাহলে এটার সমীকরণ নম্বর 2, এটার সমীকরণ নম্বর 2। তাহলে দুটো কেভিএল হলো, কেভিএল তো আর পাবো না, কেভিএল কি আর পাবো? কেভিএল আর পাবো না। তাহলে এবার কি লাগবে? এবার লাগবে একটা কেসিএল। কোথায় কাটাবো? যে কোনো একটা নোডে নিয়ে নেব, যে কোনো একটা নোডে নিয়ে নেব। এই একটা নোড আর এ একটা নোড, এটা এ এটা বি, এ আর বি, এ নোড বি নোড, এ নোড, এ নোডে কেসিএল খাটিয়ে পাই, এ নোডে কেসিএল খাটিয়ে পাই। আয়ন আসলো, এই যে আয়ন আসলো, আয়ন আসলো, আয়ন আসলো, তারপরে কারেন্ট চলে যাচ্ছে I2, তারপরে কারেন্ট I3, ও I3ও আসলো, আয়ন আসলো, I3ও আসলো, তাহলে আয়ন প্লাস I3, আয়ন এবং I3 এসে চলে যাচ্ছে I2, চলে যাচ্ছে I2। তাহলে অতএব আয়ন -I2 প্লাস I3 ইকুয়াল 0, সমীকরণ নম্বর 3।
সমীকরণ নম্বর 3। এই 3টা ইকুয়েশন পাইছি, 3টা আননোন কোয়ান্টিটি, 3টা ইকুয়েশন, ম্যাথ শেষ। এবার ক্যালকুলেটর সলভ করো। সলভ করে পাই I1 I2 I3 এবং দেখো আগের উত্তরের সাথে মিলছে কিনা। তাহলে ইকুয়েশন 5 2 3I1, তারপরে I2 নাই, I2 0, তাহলে 0, তারপরে -3 50, তারপরে I1 নাই সুতরাং 0, তারপরে 6I2, তারপরে 3I3, তারপরে 0, তারপরে 1 -1, তারপরে +1 = 0। তাহলে এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 10/3 3.33 অ্যাম্পিয়ার, আর এটা মাইনাস আসবে আমি শিওর, এই যে -6.67 অ্যাম্পিয়ার। তার মানে ডিরেকশন আমি যা ধরছি ডিরেকশনটা ঠিক না, ডিরেকশনটা তার উল্টাটা, কিন্তু মান ঠিকঠাক আসছে কিনা দেখছো। তাহলে কারশফের সূত্রের মজা টের পাইছো। I3 নিচের দিকে নিলে কি হতো না? কেন হতো না? বললামই তো, I3 আমি আমার ইচ্ছা মতো নিব, কোনো সমস্যা নেই। I3 তো আমাকে দেওয়া নেই, তা আমি আমার ইচ্ছা মতো নিব। আমি তো জ্যোতিষী না, আমি তো জানতাম না I3 কোন দিকে যাবে, তো এই কারণে আমি I3 আমি আমার ইচ্ছা মতো নিলাম। কিন্তু আমার ইচ্ছা মতো নেওয়ার পর দেখলাম আসলে আমি যা ইচ্ছা মতো নিছি সেইটা আসলে ঠিক ডিরেকশন ছিল না, নিচের দিকটা হলে ঠিক ডিরেকশন হতো। তো তোমার আবার সার্কিট আবার ধুয়ে মুছে ঠিক করতে হবে না। তাহলে তুমি কিন্তু I1 আর I2, তোমার কিন্তু কোশ্চেনে চাইছে I1 কত I2 কত, তুমি কিন্তু I1 আর I2 বের করে ফেলছো। তাহলে দেখো আগে যে মেথডে করছি, ঠিক আছে, উত্তর কিন্তু একই আসছিল। তো আমার কাছে ভালো লাগে কারশফ, কারণ কারশফের সূত্র দিয়ে করাটা ইজি, ঝামেলাটা কম। কিন্তু ওহমের সূত্র দিয়ে, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার দিয়ে বারবার সার্কিট আঁকতে হয়, বহুত ঝামেলা। আর বহুত এইটা হয়তো ওহমের সূত্র দিয়ে হয়ে গেছে, কিন্তু এখানে একটা ব্যাটারি দিলে তখন বোঝা যাইতো কত ধানে কত চাল। এখানে একটা ব্যাটারি লাগাই দিলে তখন তুমি বুঝতে পারতা যে কত ধানে কত চাল, তখন আর তুমি ওহমের সূত্র, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার দিয়ে এই ম্যাথ পারতা না। বুঝতে পারছো? তখন তুমি কিন্তু আর এই ম্যাথ পারতা না। কি ক্লিয়ার? স্যারকে কিভাবে বুঝাবা, এক্সামে কিভাবে লিখবা? যেভাবে লিখে দিছি এভাবে লিখবা। তুমি এই 3টা সলভ করে কারেন্ট I1 I2 I3 বের করবা, দেন অ্যান্সার লিখে দিয়ে আসবা যে I1 এর মান এত, I2 এর মান এত, শেষ। আর কি স্যারকে কিভাবে বুঝাবা? স্যার তোমার চেয়ে অনেক ভালো বুঝে, স্যারকে তোমার কষ্ট করে আর বুঝাইতে হবে না, স্যার তোমার চেয়ে অনেক ভালো বুঝে। কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে কারশফের সূত্র দিয়ে কিভাবে ম্যাথ করতে হয় বোঝা গেল। দেখো বুয়েটে একটা ম্যাথ আসছিল, একটা সার্কিট আঁকি আগে। এটা একটা সুইচ, হ্যাঁ, সুইচ কে, এটা 10 ভোল্ট, এটা 20 ভোল্ট, 2 ওহম, 3 ওহম, 4 ওহম, 2 ওহম, 6 ওহম। কারেন্ট I1, কারেন্ট I2 আর কারেন্ট I3। তো প্রশ্ন হচ্ছে সুইচ কে অফ থাকা অবস্থায় বইটা আসছিল I1 I2 ও I3 নির্ণয় করো। বুয়েটে যে ম্যাথ আসে সেই ম্যাথ সহজ, বইটা আসছে মানে বুঝে নিবা সহজ, ঠিক আছে? তাহলে ট্রাই করো তো। বইটা আসছে সুইচ অফ থাকা অবস্থায়, অফ নট অন, সুইচ অফ থাকা অবস্থায় তাহলে করি আমি। সুইচ অফ থাকা অবস্থায়, অফ, এটা অফ, অন করা নেই। অন করলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাইতো, অন করা নেই, অফ করা আছে, তাহলে ভাই এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না।
সো এর মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, কোনো কারেন্ট যদি না যায়, তাহলে I3 হবে শূন্য। এইটা আগে লিখে নাও, I3 শূন্য হবে। তাহলে সুইচ অফ থাকলে I3 হবে শূন্য। I3 কোনো কারেন্ট হবে না, কারণ সুইচ তো অফ। তো এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, অন থাকলে নয়তো যাইতো। তাহলে সুইচ অফ থাকলে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। ওকে, ডান। তাহলে এইটুকু তো আমরা বুঝে গেছি, এইটুকু ঘটনা তো বুঝে গেছি। এইবার সুইচ যদি অফ থাকে তাহলে আয়ন এবং I2 একই জিনিস। আয়ন আর I2 আলাদা কারেন্ট না, আয়ন আর I2 একই কারেন্ট। আয়ন আর I2 আলাদা কারেন্ট না, দেখো আয়ন আর I2 আলাদা কারেন্ট না। সুইচ অফ, তো এটা খুলে ফেলো, এটা থাকা না থাকা সমান কথা, সুইচ তো অফ। এই তাহলে এবার দেখো সুইচ যখন অফ থাকবে তখন লুপ কয়টা? লুপ একটা। তো একটা লুপে একটাই কারেন্ট হবে, দুটো কারেন্ট কেমনে হবে? এখান থেকে যে কারেন্ট, এই ব্যাটারি থেকে যে কারেন্ট, এখান থেকে ধরো কারেন্ট যাচ্ছে, কারেন্ট গিয়ে সেই কারেন্টই তো এর মধ্য দিয়ে যাবে, এর মধ্য দিয়ে কারেন্ট যাবে, সেই একই কারেন্ট এর মধ্য দিয়ে যাবে, পুরো বর্তনীতে একই কারেন্ট এইভাবে ঘুরবে। এইবার একটা মজার জিনিস শোনো, খুব ভালো করে মজার জিনিস শোনো। ব্যাটারি কয়টা? দুটো ব্যাটারি। ব্যাটারি কয়টা? দুটো ব্যাটারি। দুটো ব্যাটারি এখানে আছে। ব্যাটারির প্লাস, এটা সবসময় ব্যাটারির প্লাস থেকে কারেন্ট যায়, প্লাস থেকে কারেন্ট যাবে। আবার ব্যাটারি প্লাস এইটা, তাহলে প্লাস থেকে কারেন্ট যাবে। তাহলে দেখো তো দুই ব্যাটারির জন্য কারেন্ট মুখোমুখি না? এখন কথা হচ্ছে তাহলে হবে কোনটা? বলো হবে কোনটা? ঘটনা ঘটবে কোনটা? বলো। ধরো একটা পাইপ, তোমার একটা উদাহরণ দিই, তুমি এখান থেকে উত্তর দিবা আমারে। ধরো এটা একটা পাইপ, এই পাইপের মধ্যে পানি ভরা আছে, এই পাইপের মধ্যে পানি ভরা আছে। পাইপের মধ্যে পানি ভরা আছে। এইখানে একটা পাম্প আছে, এইখানে একটা পাম্প আছে, পাম্প P1 পাম্প। P1 পাম্পটা ছোট, P1 পাম্পটা ছোট, আর এই P2 পাম্পটা বড়। P2 পাম্পের ক্ষমতা বেশি, P2 পাম্প বেশ বড় পাম্প। এর মধ্যে পানি ভরা আছে, এর মধ্যে পানি আছে, ঠিক আছে। এইবার এই পাম্প পানি এই দিক দিয়ে পাঠাচ্ছে, আর এই পাম্প পানি এই দিক দিয়ে পাঠাচ্ছে। এখন তুমি বলো এই পাইপের মধ্যে দিয়ে পানি কোন দিকে যাবে? ঠিক আছে, যার জোর বেশি সে যেদিকে পাঠাইতে চায় সেই দিকে যাবে, সহজ কথা। যার জোর বেশি, ধরো এই পাম্প বড় পাম্প, তাহলে ও বেশি পানিকে ঠেলতেছে এইদিকে, ও ধরো বেশি পানিকে এইদিকে ঠেলতেছে, ধরো 40 কেজি পানিকে ওই দিক থেকে পাঠাচ্ছে, আর এই ছোট পাম্প এদিক থেকে পাঠাচ্ছে ধরো 10 কেজি পানিকে। তাহলে এই পাইপের মধ্য দিয়ে কত কেজি পানি কোন দিকে যাবে? বলো কত কেজি পানি কোন দিকে যাবে? হ্যাঁ, এই দিক দিয়ে 40 আর এইটা হচ্ছে 10, তাহলে কত কেজি পানি কোন কোন দিক দিয়ে যাবে? তাহলে 40 বিয়োগ 10, 30 কেজি এদিকে ঠেলে নিয়ে যাবে। এটা 40 আর এটা 10, তাহলে 30 কেজি ঠেলে নিয়ে এদিকে আসবে। তো এই ঘটনাটাই ঘটবে, বুঝছো? তাহলে এই ব্যাটারি চাচ্ছে কারেন্ট এইদিকে পাঠাইতে, এই ব্যাটারি চাচ্ছে কারেন্ট এইদিকে পাঠাইতে। এবার এর মান বেশি, সুতরাং এর প্রাধান্যটাই পাবে, অর্থাৎ এই কারেন্টকে এই দিকে ঘুরাবে, পুরো বর্তনীতে এইভাবে কারেন্ট ঘুরবে। কথা কি বুঝছো? তাহলে এটা কিন্তু আমরা আগে থেকে বুঝে গেলাম যে ঘটনা কি ঘটবে। এটা কিন্তু আমরা আগে থেকে বুঝে গেছি যে এই লাইনের মধ্যে দিয়ে কারেন্ট আসলে কোন ডিরেকশনে যাবে। এবার আসলে আমরা ম্যাথ করব। আমাদের ম্যাথ করার সময় এত কিছু বোঝারও দরকার নেই, কারেন্ট কোন দিকে যাবে বোঝার দরকার নেই। তুমি কারেন্টের ডিরেকশন তুমি তোমার ইচ্ছা মতো ধরে নিবা। তো দেওয়াই তো আছে এই যে I1, তাহলে I1 I2, তো ভাই I1 I2 সেম আই, মানে I1 I2 আলাদা কিছু না। এখান থেকে যে কারেন্টটা, সেই কারেন্টটা তো এখান থেকেও যাবে, একই কারেন্টই তো, কারণ একটাই পথ। তাহলে এই কারেন্টটাকে আমি আই বললাম, ধরো আই, এই যে এই কারেন্ট হচ্ছে আই, তাহলে পুরো পথে কারেন্ট হচ্ছে আই, পুরো পথে কারেন্ট আই। তাহলে এবার লুপ ঘুরাও, তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, ব্যাটারির মাইনাস প্লাস, কারেন্ট এদিকে যাচ্ছে প্লাস মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে প্লাস মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে প্লাস মাইনাস, ব্যাটারির প্লাস মাইনাস। তাহলে এবার লুপ ঘুরাও, তাহলে লুপে KVL খাটিয়ে পাই, KVL খাটিয়ে পাই। তাহলে -10, এই যে এদিক দিয়ে শুরু করি, এভাবে লুপ ঘোরা শুরু করি, -10, এই যে এইভাবে এসে -10, তাহলে -10 প্লাস 2 আয়ন, তারপরে প্লাস আয়ন তো না আই,
তারপরে প্লাস 3i, তারপরে প্লাস 4i প্লাস 20, দেন এই যে প্লাস 6i ইকুয়াল 0। তাহলে এবার একটু সাজাও এখানে, 6 আর 4 10, 10 আর 3 13, 14 15, 15i এটা ইকুয়াল টু 20, ওই পাশে গেলে -20, -20 প্লাস 10, -20 প্লাস 10, তাহলে -10, তাহলে অতএব i ইকুয়াল টু -10, ক্যালকুলেটার মাথা নষ্ট হয়ে গেল রে, হ্যাঁ, তাহলে -10 ভাগ 15, তাহলে -2/3 বা 0.666, তো -2/3 অ্যাম্পিয়ার। তো মাইনাস আসছে মানে কি, কারেন্টের যে ডিরেকশন আমি ধরছি আসলে এটা প্রকৃত ডিরেকশন না, আসলেই তো তাই। কোন ব্যাটারির ক্ষমতা বেশি, কোন ব্যাটারির মান বেশি, এটার মান বেশি, তাহলে ওই আসলে ডিসাইড করবে কারেন্ট কোন দিকে যাবে। তাহলে ও এর যেহেতু এটা প্লাস, কারেন্ট আসলে এই দিকে যাবে, কারেন্ট আসলে এইভাবে ঘুরবে, এই বর্তনীতে কারেন্ট এইভাবে ঘুরবে। তো এই কারণেই তো আমাদের আসছে মাইনাস, কারেন্ট আসছে মাইনাস। তো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল আই1 এর ডিরেকশন, কোশ্চেনে দেওয়া ছিল I2 এর ডিরেকশন। যেহেতু কোশ্চেনে দেওয়া আছে আমরা ওইভাবেই অ্যান্সারটা লিখবো, যেহেতু কোশ্চেনের ডিরেকশন তো এটাই দেওয়া আছে। তাহলে এটা I1, এটা I2, তো I1 I2 একই, তাহলে অতএব I1 আর I2 একই, এবং সেটা কত I, সেটা I, এবং সেটা -2/3 অ্যাম্পিয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। তো এই ম্যাথ কিন্তু বইটা আসা ম্যাথ, ম্যাথটা সুন্দর একটা ম্যাথ হইতো, ধর আর একটু কঠিন হইতো যদি বলতো সুইচ অন থাকা অবস্থায়, সুইচ অন করছো, অন থাকা অবস্থায় কি হইতো, অন থাকা অবস্থায় তো আগে এই যে তিনটা লাইনের যে ম্যাথগুলো করলাম না, এরকম হয়ে যেত তখন। বুঝতে পারছো? পারা যাবে, পারা যাবে। দেখো এই ম্যাথটা তোমরা নিজেরা করবা এবার। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, দুই ওহম, 3 ওহম, 4 ওহম, 5 ওহম, 10 ভোল্ট, 20 ভোল্ট, 1 ওহম। এবার 1 নম্বর কোশ্চেন হচ্ছে 4 ওহমের প্রবাহ নির্ণয় করো, আর 2 নম্বর হচ্ছে 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কোন দিকে যাবে, 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কোন দিকে যাবে, আর 3 ওহম ও 1 ওহম এর দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। নাও করতে হবে তোমাদের, এতগুলো ম্যাথ করে দিলাম, এবার তুমি করো, নাও। ভাই আজকে ছুটি দেন, বাংলাদেশে খেলা দেখবা। তোমার তো লজ্জা শরম নেই, বাংলাদেশে খেলা দেখতে যাচ্ছ তুমি, কষ্ট পাওয়ার শেখা খাওয়ার খুব ইচ্ছা নাকি? ভাই একটা ধোকা দেন তো, এই ম্যাথে কোনো ধোকা নেই, এগুলো সহজ ম্যাথ, এই ম্যাথে কোনো ধোকা নেই। করো করো, নিজেরা করো, একটু সামনে আগাও নিজেরা।
কারশফের সূত্র দিয়ে করবো অবশ্যই। এটা তুমি তো ওহমের সূত্র দিয়ে করতে পারবে না, এখানে তো দুইটা ব্যাটারি আছে, এই একটা আর একটা। তো এই সার্কিট সলভ করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে কারশফ। তাহলে এইবার আসো, এইবার একটু এই ম্যাথটা চট জলদি করবো, যেহেতু আগে কয়েকটা ম্যাথ করছি। এবার তুমি পরীক্ষায় চট জলদি কীভাবে ম্যাথ করবা, তোমার এখানে বুঝতে হবে দুটো লুপ, তিনটা লাইন, তিনটা লাইনে তিনটা কারেন্ট, তিনটা কারেন্টের ডিরেকশন তুমি তোমার ইচ্ছা মতো ফটাফট দিয়ে নিবা। ধরো এই যে কারেন্টের ডিরেকশন দিলা I1, এই যে কারেন্ট I1, এই লাইনে কারেন্ট ধরলা I2, ধরো নিচের দিকেই ধরলা, আর এই লাইনে কারেন্ট ধরলা I3 কারেন্ট ধরলা, শেষ। এবার কারেন্টের ডিরেকশন অনুযায়ী পোলারিটি বসাই দিবা, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, তারপর এটার প্লাস মাইনাস। ব্যাটারির তো বড় দাগ মানে প্লাস, ছোট দাগ মানে মাইনাস। কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস মাইনাস, কারেন্ট এদিকে ধরছি প্লাস মাইনাস, কারেন্ট এদিকে, সো প্লাস মাইনাস, আর এটা তো দেওয়াই আছে প্লাস মাইনাস, হয়ে গেল। এবার লুপ কয়টা? দুইটা, তাহলে দুইটা লুপে দুইবার লুপ ঘোরাবা। তাহলে এটা হচ্ছে লুপ 1 আর এটা হচ্ছে লুপ 2। তাহলে লুপ 1-এ দেখো কত দ্রুত করা যায়, লুপ 1-এ KVL খাটিয়ে পাই। তাহলে ঘুরো, এভাবে ঘুরো। তাহলে -20, দেখো এবার আমি একটু দ্রুত লিখতেছি, -20 প্লাস প্লাস 2i1 দেন তারপরে প্লাস, তাহলে প্লাস 3i2 তারপরে প্লাস 1i1 তারপরে -20 নিচে আর নিব না, 0। তাহলে 2 1 3i1 3i2 ইকুয়াল টু 20 সমীকরণ নম্বর 1, ইকুয়াল টু 20 সমীকরণ নম্বর 1। এরপরে লুপ 2-এ KVL খাটিয়ে পাই, লুপ 2-এ KVL, এই যে লুপ 2 এটাতে, তাহলে এটাতে শুরু এখান থেকে করি, এই যে এই দিক দিয়ে প্লাস, তো প্লাস 4i3 তারপরে প্লাস 5i3 দেন প্লাস 10 তারপরে মাইনাস, তাহলে মাইনাস 3i2 ইকুয়াল 0। আর কেউ আছে? প্লাস 4i3 প্লাস 5i3 প্লাস 10 তারপরে মাইনাস 3i2। এবার সাজাও, তাহলে অর্থাৎ -3i2, 4 আর 5 9i3 ইকুয়াল টু -10। এটা সমীকরণ নম্বর 2, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার দুটো সমীকরণ হইলো, আরেকটা লাগবে কি? KCL, ঠিক আছে, আরেকটা লাগবে KCL। এবার শোনো, বোর্ডে থাকো, কেন আমরা আরেকটা KVL নিতে পারি না? ঠিক আছে, দুটো লুপে দুটা KVL আমি নিলাম, আরও একটা লুপ তো আছে, ভালো করে বুঝো, আরও একটা লুপ কিন্তু আছে, পুরোটা মিলে একটা লুপ। ধরো একটু নাম দিই, A, তারপরে B C D, পুরোটা, এই পুরোটা মিলেও তো একটা লুপ, এটাও তো একটা লুপ। এটা কি একটা লুপ না? এই যে এই পুরোটা মিলে একটা লুপ না? হয়তো এটা ইন্ডিভিজুয়াল বদ্ধবর্তনী না, কিন্তু এটাও তো একটা লুপ। এই লুপেও তো আমরা KVL নিতে পারি, নাও এই লুপেও KVL নিবা। তাহলে এবার এই লুপটার একটু নাম উল্লেখ করে দিই যাতে তুমি বুঝতে পারো। A B C D আবার A, কারণ লুপ হইতে হবে, A B C D A, লুপে KVL খাটিয়ে পাই। আসো খাটাও, A থেকে B তে যাবো, আসো A থেকে B তে যাচ্ছি, তাহলে প্লাস 2i1 দেন তারপরে যাও এদিকে আর যাবো না, A থেকে ডিরেক্ট B তে চলে যাবো, B তে এই যে প্লাস, তাহলে প্লাস কত 4i3, ওকে ডান। তারপরে B থেকে C তে যাবো, B থেকে C তে কোন দিক দিয়ে যাচ্ছি? B থেকে যাচ্ছি, তাহলে প্লাস 5i3 দেন প্লাস 10, ওকে। দেন C থেকে D তে যাবো, C থেকে এই পর্যন্ত কেউ নেই, তাহলে C থেকে D, তাহলে প্লাস 1i1 দেন D থেকে A তে -20 ইকুয়াল টু 0, বুঝছো? তো এটাও তো একটা লুপ, ঠিক আছে, এটাও তো একটা লুপ। তাহলে এবার 1i1 2i1 3i1 4 আর 5 9i3
9i3 = 10। এই যে সমীকরণ নম্বর 3, সমীকরণ নম্বর 3। নাও এবার এই তিনটা ইকুয়েশন সলভ করে i1 i2 i3 বের করো। নাও করো। কি সলভ কি আমার করে দিতে হবে? সলভ কি আমার করে দিতে হবে? করো। ঠিক আছে, 2 আর 1 3i1, 4 আর 5 9i3, আর এটা হচ্ছে -10, ওই পাশে গেলে +10। নাও করো। তাহলে আমরা এখানে তিনটা কেভিএল নিলাম, তিনটা কেভিএল নিলাম। যে সলভ করে i1 i2 i3 বের করতে হবে, বের করতে পারবে, তার জন্য থাকবে হচ্ছে 10 কোটি টাকা। নাও এই তিনটা সলভ করে যে বের করতে পারবে, দেখছো আমার মন কত বড়, যে এই তিনটা সলভ করে i1 i2 i3 বের করতে পারবে তার জন্য থাকবে 10 কোটি টাকা। তাড়াতাড়ি ক্যালকুলেটর করো। যে পারবে। হুসেন আহমেদ পারে নাই, হুসেন আহমেদ বলছে হচ্ছে না। নাবিলা বলতেছে হয়নি। তারপরে আর কে যেন বলছে সম্ভব না। সাইমা সাদিয়া উর্মি বলছে ধোকা। তাহলে হচ্ছে বলো। সুদীপ্ত বিশ্বাস বলছে ভুল। i1 i2 i3 সলভ করে, i1 i2 i3 সলভ করে তুমি কি বের করতে পারছো? তুমি পারো না? এই দেখো আমি পারি। দেখো এই দেখো আমি পারবো। দেখো 3i1 3i2। নাও ইকুয়েশনে যাব। ইকুয়েশনে গিয়ে কই ইকুয়েশন? 5 ইকুয়েশন। এই যে 5 গেলাম, দেন 2। তাহলে প্রথমে i1 হচ্ছে 3, ওকে নিলাম। i2 ও 3, i3 নাই সুতরাং 0 নিলাম। তারপরে 20 বসালাম। দেন তারপরে হচ্ছে i1 নাই সুতরাং 0, -3 বসালাম, +9 বসালাম, তারপরে -10 বসালাম। তারপরে 3i1, ওকে। i2 নাই সুতরাং 0, তারপরে 9 বসালাম, তারপরে 10 বসালাম। এইবার দেখো সমান চিহ্ন চাপ দিয়ে এইবার i1 i2 i3 নিয়ে আসবো। দেখো সবাই ক্যালকুলেটরের দিকে তাকাও, ক্যালকুলেটরের দিকে তাকাও। এই দেখো, দেখছো i1 i2 i3 চলে আসছে। দেখছো কি আসছে? পড়ো কি লেখা, ওইটা কি লেখা? মাথা ইরোর। দেখছো ক্যালকুলেটরের মাথা ইরোর। তাহলে কি হইলো? আমরা তিনটা কেভিএল নিয়ে কেন বের করতে পারলাম না? হ্যাঁ, তাহলে তিনটা কেভিএল নিয়ে কাজ হইল না, তিনটা কেভিএল নিয়ে কাজ হইল না। এইবার শোনো, তোমার বলি তিনটা কেভিএল নিয়ে কাজ কেন হয়নি। দেখো তিনটা আননোন কোয়ান্টিটি, এটা ছোটবেলায় শিখে আসা। যদি তিনটা আননোন কোয়ান্টিটি হয়, তিনটা ইকুয়েশন হইতে হবে। আসো তোমার একটু ম্যাথ করাই। ধরো 2x + 3y + z = 8, 4x - 2y + 3z = 2, 6x + y + 4z = 10। এইটা তুমি সলভ করো। এই তিনটা সলভ করে xyz বের করো। এই তিনটা সলভ করে জীবনও তুমি xyz বের করতে পারবে না। আননোন কোয়ান্টিটি তিনটা মৌলিক ইকুয়েশন হইতে হবে। আননোন কোয়ান্টিটি তিনটা অবশ্যই তিনটা আলাদা আলাদা ইকুয়েশন হইতে হবে। তিনটা একই ইকুয়েশন হইলে হবে না। তো এইখানে এইটা আলাদা কোনো ইকুয়েশন না, মৌলিক কোনো ইকুয়েশন না এটা। দেখো উপরে দুইটা যোগ করলে এটা পাওয়া যায়। উপরে দুইটা যোগ করলে 2 আর 4 6, 3 +3 - 2 +1, 1 + 3 4, 8 + 2 10। উপরের ইকুয়েশন দুইটা যোগ করলে এটা পাওয়া যায়। উপরের ইকুয়েশন দুইটা বিয়োগ করলে আমি আর একটা ইকুয়েশন পাবো। 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে 2 নম্বরের সাথে যোগ করলে আরেকটা ইকুয়েশন পাবো। 1 নম্বর ইকুয়েশনের সাথে 3 গুণ করে 2 নম্বর ইকুয়েশনের সাথে যোগ করলে আরেকটা ইকুয়েশন পাবো। ভাই সেগুলা মৌলিক কোনো ইকুয়েশন হবে না, সুতরাং এদেরকে সলভ করা যাবে না। তিনটা আননোন কোয়ান্টিটি, তিনটা ইকুয়েশন লাগবে, বুঝছো? তিনটা আননোন থাকলে অবশ্যই তিনটা মৌলিক ইকুয়েশন লাগবে। অবশ্যই তিনটা মৌলিক ইকুয়েশন লাগবে। অবশ্যই তিনটা আননোন কোয়ান্টিটি থাকলে অবশ্যই তিনটা মৌলিক ইকুয়েশন লাগবে। তো এখানে তিনটা মৌলিক ইকুয়েশন নাই, এখানে তিনটা মৌলিক ইকুয়েশন নাই, সুতরাং এটা সলভ করা যাচ্ছে না। সেম কাজটা এখানে ঘটছে, সেম কাজটা এখানে ঘটছে। এখানে দেখো 1 নম্বর আর 2 নম্বর দুইটা মৌলিক ইকুয়েশন।
এই কারণে আমি তোমাকে এই যে পুরোটা নিয়ে একটা লুপ ইকুয়েশন লিখতে না করি। কেন? কারণ তুমি পুরোটা নিয়ে যে ইকুয়েশনটা তুমি পাচ্ছ সেই ইকুয়েশনটা হচ্ছে আসলে এই দুইটার যোগফল। করো, যোগ করো তো, 3i1 3i2 যোগ করো। তাহলে 3i2 কাটাকাটি, দেখো 3i1 9i3, দেখো 3i1 9i3, আর 20 আর -10, 20 -10 যোগ করো +10। তাহলে 1 আর 2 নম্বর এই দুইটা ইকুয়েশন যোগ করে আসলে 3 নম্বর ইকুয়েশন আসছে। সুতরাং এটা মৌলিক কোনো ইকুয়েশন না, এই কারণে আমরা 3টা কেভিএল নিই না, আর একটা কেসিএল নিতে হয়। তাহলে আসো আমরা এবার এই এ বিন্দুতে কেসিএল নিই। বুঝতে পারছো? বলো, এ নোডে কেসিএল, এ নোডে কেসিএল খাটিয়ে পাই। তাহলে এ নোডে আয়ন আসলো, i3 আর i2 চলে গেল, আয়ন আসলো, i2 আর i3 চলে গেল। তাহলে অতএব আয়ন -i2 -i3 = 0। সমীকরণ এইটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে এই কারণে তোমার ম্যাথ হচ্ছিল না। এইবার সলভ করো। এইবার আর সলভ করতে পারলে কোনো টাকার অফার নাই, এবার সলভ করতে পারলে কোনো টাকার অফার নাই। 1 - 1 -1 0। তাহলে এবার কারেন্টের মান i1, আয়ন হচ্ছে 3.33 অ্যাম্পিয়ার, i2 ও 3.33 অ্যাম্পিয়ার, আয়ন আর i2 3.33 অ্যাম্পিয়ার। তাহলে 3.33 যোগফল হবে এটা, সরি বিয়োগফল হবে এটা। তাহলে আয়ন এটা, i2 এটা, আর i3 হচ্ছে 0। এই দেখো তো i3 0 আসছে কিনা, i3 0 আসছে কিনা দেখো। হ্যাঁ, 3.33 হলে ওটা তো 0 হবেই। তার মানে এই লাইনের মধ্য দিয়ে আসলে কোনো কারেন্টই নেই। ঠিক আছে, এই লাইনের মধ্য দিয়ে আসলে কোনো কারেন্ট যায়নি। এখান থেকে যে কারেন্টটা, সেই কারেন্টটা পুরো এই দিকে চলে গেছে, এইভাবে চলে গেছে। ওই লাইনের মধ্যে কোনো কারেন্ট যায়নি আসলে। ঠিক আছে, ওই লাইনের মধ্যে কোনো কারেন্ট যায়নি। দাদা ছুটি দেন, আমার মাথা গেছে। দাঁড়াও, এইটা হলেই শেষ। ঠিক আছে, এইটা হলেই শেষ। তাহলে i1 i2 i3 তিনটা কারেন্ট আমরা বের করলাম। বলো আমার হিসাবটা ঠিক আছে কিনা, হিসাবটা ঠিক আছে তো? বলো হিসাবটা ঠিক আছে তো? ওকে, গুড। হিসাবটা ঠিক আছে কিনা দেখো। তাহলে এইভাবে সার্কিট সলভ করতে হবে, বুঝতে পারছো? এইভাবে সার্কিট সলভ করতে হবে। এবার দেখো, আমাদের চাইছিল 4 ওহমের প্রবাহ মাত্রা, 4 ওহমের প্রবাহ মাত্রা 0। এবার উত্তরগুলো লিখবো। হ্যাঁ, এবার একটু উত্তরগুলো লিখতে চাই। তাহলে 4 ওহমের প্রবাহ মাত্রা 0 অ্যাম্পিয়ার, কোনো কারেন্ট যায়নি। i3 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কোন দিকে যাবে? এই তো খুব সুন্দর একটা জিনিস, 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কোন দিকে যাবে বলো? তোমার i2 পজিটিভ আসছে না নেগেটিভ? i2 এর মান পজিটিভ আসছে, তার মানে তুমি যে ডিরেকশনে কারেন্ট ধরছো ঠিক ডিরেকশন, তুমি যে ডিরেকশনে কারেন্ট ধরছো ওটা ঠিক ডিরেকশন, অর্থাৎ কারেন্ট এই ডিরেকশনেই যাচ্ছে। সুতরাং 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কোন দিকে যাবে? এ থেকে বিতে যাবে, এ থেকে বিতে যাবে, এ থেকে বিতে। কারণ তুমি যে ডিরেকশনে কারেন্ট ধরছো সেটা পজিটিভ আসছে। তুমি যদি নেগেটিভ, তুমি যদি এই i2 যেটা ধরছো, তোমার যদি এখানে i2 এর মানটা নেগেটিভ আসতো, তাহলে তখন হয়তো আচ্ছা তুমি যে ডিরেকশনে কারেন্ট ধরছো সেটা ঠিক ডিরেকশন না, তার উল্টাটা ঠিক ডিরেকশন, তখন বি থেকে এতে হইতো। তারপরে কি বলছে? 3 ওহম ও 1 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? তো 3 ওহম এবং 1 ওহম এদের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? কই 3 ওহম? এই যে 3 ওহম আর 1 ওহম এদের দুই প্রান্তের বিভব পার্থক্য চাইছে। তো 3 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য, 3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য v = IR, v = IR। তাহলে 3 ওহমের জন্য কোথায় লিখবো? এটার একটু উপরে উঠাই। দেখো 3 ওহমের জন্য, 3 ওহমের জন্য তার দুই প্রান্তের বিভব পার্থক্য v = IR। তাহলে 3 গুণ i2, এর মধ্যে দিয়ে কারেন্ট কত? i2 মানে 3.33, তাহলে 9.99 ভোল্ট, 9.99 ভোল্ট। আর 1 ওহমের মধ্য দিয়ে, 1 ওহমের মধ্য দিয়ে দুই প্রান্তের বিভব পার্থক্য v = IR। তাহলে 1 × আয়ন, 1 × আয়ন, আয়নের মানও 3.33, তাহলে এটা হচ্ছে 3.33 ভোল্ট। বুঝতে পারছো? 3.33 ভোল্ট। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা।
ওকে ডান। তাহলে এবার আসো ছোট্ট একটা জিনিস পড়বো, পড়ে ছুটি, জাস্ট একটা এমসিকিউ এর জন্য, ফর এমসিকিউ, ফর এমসিকিউ। ধরো তোমার একটা সার্কিট দিয়ে দিবে, ধরো এরকম একটা সার্কিট দিয়ে দিবে, একটা সার্কিট দিয়ে দিল, এটা E1, এটা E2, এটা E3, তারপরে এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5। কারেন্ট বলে দিল, এটা I1, এটা I2 আর এটা I3। ধরো কারেন্ট এইভাবে দিয়ে দিল। এবার A B C D E F, ঠিক আছে? তোমার এমসিকিউতে এরকম দিবে যে বি সি এফ এ, বি সি এফ এ বি লুপ, এই লুপের সঠিক কেভিএল ইকুয়েশন নিচের কোনটি? সঠিক কেভিএল ইকুয়েশন নিচের কোনটি? বুঝতে পারছো? এমসিকিউ এরকম এমসিকিউ দিবে, সঠিক কেভিএল ইকুয়েশন নিচের কোনটি। তাহলে কি বলছে? বি থেকে সি, সি থেকে এফ, এফ থেকে এ, এ থেকে আবার বি। তো যাও আসো, বি থেকে সিতে যাবা। তাহলে বি থেকে যদি সিতে যাও, কারেন্ট এই ডিরেকশনে যাচ্ছে, সো এটা প্লাস, এটা মাইনাস। তাহলে বি থেকে সি, তাহলে প্লাস প্লাস I1 R1, I1 R1, দেন তারপরে সি থেকে এফ। তাহলে এই দেখো কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে কারেন্টের ডিরেকশন এটা প্লাস, এটা মাইনাস। তাহলে I3 প্লাস I3 এবং R5, দেন তারপরে এফ থেকে এতে যাবা। এই R4 এর মধ্য দিয়ে কারেন্ট তো দেওয়া নেই, আছে কি? হ্যাঁ আছে। এই যে আয়নকে একটু পিছনে পাঠাও, আয়নকে একটু পিছনে পাঠাও, আয়নকে একটু পিছনে পাঠালে এই যে আয়ন, এই যে আয়ন আরেকটু পিছনে পাঠাও, দেখো এই যে আয়ন। বুঝলা? তাহলে এইটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, আর ব্যাটারির এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এই লুপে এ থেকে সি প্লাস I1 R1, সি থেকে এফ প্লাস I3 R5, তারপর এবার এফ থেকে এতে প্লাস I1 R4, তাহলে প্লাস I1 R4, দেন মাইনাস E1 ইকুয়াল 0। এরকম চারটা অপশন থাকবে, সঠিক উত্তর খুঁজে বের করতে হবে। কি ক্লিয়ার? তাহলে তুমি এবার আর একটা বলো তো, এবার আর একটা বলো, সি ডি ই এফ, সি ডি ই এফ সি, সি ডি ই এফ সি, এই লুপের সঠিক কেভিএল ইকুয়েশন নিচের কোনটি? ঠিক আছে, বলো সঠিক কেভিএল ইকুয়েশন নিচের কোনটি? দেখো এই কারেন্টটা কত? I2 না? তাহলে এই পুরো পথে কিন্তু কারেন্ট I2, পুরো পথে। তাহলে কারেন্ট I2কে একটু পিছনে পাঠাও, এর মধ্য দিয়েও কারেন্ট I2, এর মধ্য দিয়েও কারেন্ট I2। তাহলে এবার পোলারিটিগুলো দিয়ে দিই, প্লাস মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে, প্লাস মাইনাস, আর এটার প্লাস মাইনাস তো দেওয়াই আছে, কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস, এটা মাইনাস, আর এটার মাইনাস, এটা প্লাস। তাহলে এবার এই লুপে কেভিএল ইকুয়েশন লিখবো। তাহলে সি থেকে ডিতে যাব, সি থেকে ডিতে ভালো করে তাকাও, সি থেকে ডিতে মাইনাস, এই যে মাইনাস I2 R2, তারপরে ডি থেকে ইতে, তাহলে ডি থেকে যখন যাব, ডি থেকে যাচ্ছি প্লাস প্লাস E2, ডি থেকে যাচ্ছি প্লাস E2 নিয়ে নিলাম। এবার এটার কি? মাইনাস, তাহলে মাইনাস I2 R3, দেন মাইনাস E3, তারপরে মাইনাস I3 এবং R5 ইকুয়াল 0, ডান। তো এইভাবে ইকুয়েশন লিখতে হবে, বুঝছো? এইভাবে লুপ ইকুয়েশন লিখতে হবে। আর যদি দুটো মিলে, ধরো দুটো মিলে একটা লুপ বলা হয়, এরকম যদি বলা হয়, বলতেই পারে, ধরো বি সি ডি ই, বি সি ডি ই এফ এ বি, এই লুপে কেভিএল হবে এই দুইটার যোগফল। ঠিক আছে, এই লুপে কেভিএল হবে এই দুইটার যোগফল।
তো তোমার এই দুইটার বের করে যোগ করা লাগবে না, তুমি একবারে করো। এ বি থেকে সিতে আসো, তাহলে প্লাস আয়ন আর অন, ওকে। দেন সি থেকে ডিতে মাইনাস, মাইনাস I2 R2, I2 R2। দেন ডি থেকে ইতে আসো, প্লাস E2, তারপরে মাইনাস I2 R3, তারপরে ই থেকে এফে মাইনাস E3, মাইনাস E3। দেন এফ থেকে এতে প্লাস আয়ন R4, প্লাস আয়ন R4, তারপরে মাইনাস ইয়ন, তাহলে মাইনাস ইয়ন ইকুয়াল 0, শেষ। তো এইভাবে লুপ ইকুয়েশন লিখতে হবে। তো এগুলো কিন্তু এমসিকিউতে আসে, তো এমসিকিউতে আসলে যেন পারা চাই, ঠিক আছে? এমসিকিউতে আসলে যেন পারা চাই, এমসিকিউতে আসলে যেন ভুল না হয়। এবার আসো তোমার বাসায় করার জন্য হোমওয়ার্ক লিখো, হোমওয়ার্ক লিখো, হোমওয়ার্ক। বাসায় করবা মানে অবশ্যই কালকের মধ্যে করবা, অবশ্যই কালকের মধ্যে করবা। সাত ওহম, 12 ভোল্ট, 11 ওহম, 8 ওহম, 18 ভোল্ট, 5 ওহম, 5 ওহম এবং 36 ভোল্ট, এটা দেওয়া আছে। আয়ন I2 I3 বের করো। আয়ন এটা, এটা আয়ন, এটা I2 বলছে, আর এটারে I3 বলছে। তাহলে আয়ন I2, আয়ন I2 I3 নির্ণয় করো। আয়ন I2 I3 নির্ণয় করো। আমি তোমাকে অ্যান্সার বলে দিই নাকি, যাতে তুমি বের করার পরে মিলাই নিতে পারো। এটা অ্যান্সার লিখে দিচ্ছি। আয়নের মান হবে 3.525, আর I2 এর মান হবে -0.45, আর I3 এর মান হবে 3.975 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর, এটা 5 ওহম, এটা 5 ওহম, এটা 15 ওহম, 6 ভোল্ট, 10 ওহম, 2 ভোল্ট। এবার খুব ভালো করে খেয়াল করো, আগে কারেন্টের মান দেওয়া থাকতো না, এবার একটা কারেন্ট দেওয়া আছে, রোধের মানটা দেওয়া নাই। এই কারেন্টটা দেওয়া আছে, এটা কারেন্ট হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে এই কারেন্টটা। এবার কোশ্চেন এখানে বলতেছে যে ওহমের সূত্র ব্যবহার করে, ওহমের সূত্র ব্যবহার করে আর এর মান নির্ণয় করো, আর কারশফের সূত্র ব্যবহার করে, কারশফের সূত্র ব্যবহার করে আর এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই দুটো সার্কিট করবা। আর এর মান আমি বলে দিচ্ছি, উত্তর হচ্ছে
4 ওহম, আর এর মান হচ্ছে 4 ওহম। অ্যান্সার হচ্ছে 4 ওহম। ওকে, আর 3 নম্বর একটা হোমওয়ার্ক, দশ ভোল্ট, 50 ভোল্ট, 30 ভোল্ট, 2 ওহম, 4 ওহম, 1 ওহম, 5 ওহম, 3 ওহম, 6 ওহম। প্রতিটি রোধের প্রবাহ মাত্রা নির্ণয় করো। প্রতিটি রোধের প্রবাহ মাত্রা নির্ণয় করো। নির্ণয় করো, প্রতিটি রোধের প্রবাহ মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, এটাতে সময় দিবা, এটাতে বেশি সময় দেওয়া যাবে না। এটাতে সময় দিবা সর্বোচ্চ 10 মিনিট, হইলে হইল, না হলে নাই। ঠিক আছে, সময় দিবা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, এর বেশি সময় এখানে দিবা না। ঠিক আছে, হইলে হবে, না হইলে নাই, কিন্তু এর বেশি সময় এখানে দিবা না। কি কথা বুঝছো? শোনো এবার খুব ভালো করে, দুইটা কথা বলবো, শোনো। সার্কিট সলভ করার একটা মেথড আছে, সেই মেথডটার নাম হচ্ছে মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস কিছুই না আসলে। মেশ অ্যানালাইসিস হচ্ছে কারশফের সূত্র দুটো, অর্থাৎ কেসিএল কেবিএল, এই দুইটার একটা সম্মিলিত কম্বাইন্ড একটা মেথড। আমরা কেসিএল কেবিএল দুইটাকে একত্রে ব্যবহার করে মেশ অ্যানালাইসিস এরকম একটা টেকনিকের সাহায্যে খুব জটিল জটিল সার্কিট আমরা সলভ করে ফেলবো। এরকম আর একটা সুন্দর মেথড আছে, তার নাম হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিসের চেয়ে মেশ অ্যানালাইসিসটা আমাদের লাগবে। মেশ অ্যানালাইসিসটা এটা শিখে রাখতে হবে। তুমি ইন্টার স্টুডেন্ট, তোমার বোর্ড বইয়ে বা কোথাও মেশ অ্যানালাইসিস না থাকলেও তোমার মেশ অ্যানালাইসিস শিখে রাখা লাগবে, কারণ তুমি মেশ অ্যানালাইসিস শিখে রাখলে তুমি বুঝতে পারবা যে তুমি সার্কিট সলভ করার কত সুন্দর একটা মেথড তুমি শিখে রাখছো। তো অনেকের কাছে মনে হইতে পারে ভাই মেশ অ্যানালাইসিস মনে হয় লাগবে না, কারশফের সূত্র দিয়ে আমরা সবই করতে পারবো। তো ঠিক আছে, আমি তোমার বলেই দিচ্ছি, তুমি কারশফের সূত্র দিয়ে সবই করতে পারবা, তাহলে তুমি এই ম্যাথটা আমার একটু করে দিও। ঠিক আছে, যারা ধরো বলে যে মেশ অ্যানালাইসিস লাগে না বা মেশ অ্যানালাইসিস দরকার নাই, তো আমার কথা হচ্ছে কি, মেশ অ্যানালাইসিস ছাড়াও তোমার বোর্ডের বা তোমার বইয়ের সব ম্যাথ হয়, কিন্তু থাকে না শেখার একটা আগ্রহ থাকলে অনেকের সময় অনেক সময় অনেকে প্রশ্ন করে যে ভাই এই সার্কিটটা, এই টাইপের সার্কিট কারশফের সূত্র দিয়ে সলভ করতে পারছি না, কঠিন হয়ে যাচ্ছে। তো এই কারণে তুমি আগে চেষ্টা করো, এই ম্যাথটা তুমি চেষ্টা করো, তুমি বাসায় কারশফের সূত্র দিয়ে করার চেষ্টা করবা। সর্বোচ্চ 15 মিনিট এখানে ভাবনা চিন্তা করার জন্য টাইম দিবা। তুমি বিপদে পড়বা, তারপরে তোমাকে আমি বিপদ থেকে উদ্ধার করব। ঠিক আছে, আগে তুমি বিপদে পড়ো, আগে বিপদে পড়ে বুঝো ব্যাপারটা কি। ঠিক আছে, আগে ঘটনাটা বুঝো, ফিল করো যে ঘটনাটা কি। রোধের মান দাও বাকি একটা, কোনটা? ও আচ্ছা, এইটা, সরি সরি সরি, এটা ধরো 2 ওহম দিলাম, এটা ধরো 2 ওহম দিয়ে দিলাম। তাহলে তুমি আগে বিপদে পড়ো, তুমি আগে কুয়ায় পড়ো, তারপর তোমার টেনে তুলবো আমি। ওকে, তাহলে তুমি আগে চেষ্টা করবা, এই ম্যাথটা সলভ করার চেষ্টা করবা, দেন তারপরে দেখো তো আমি এই ম্যাথটা কত সহজ নিয়মে করে দিতে পারি কিনা। ঠিক আছে, খুবই সুন্দর একটা সহজ নিয়মে আমি করে দিতে পারি কিনা, আর সেই সহজ নিয়মটার নামই হচ্ছে মেশ অ্যানালাইসিস। তাহলে তুমি আগে কারশফের সূত্র দিয়ে, যা তোমাকে আজকে শেখানো হয়েছে, তুমি কারশফের সূত্র দিয়ে আগে করবা, বুঝছো হুসাইন আহমেদ? গুড। ওই ব্যাপারে মাইকটা অন করিয়েন, আজকে না পরের দিন করব, আজকে প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে। তাহলে নেক্সট দিন আমরা সার্কিট সলভ করে আরও সুন্দর সুন্দর দুটো মেথড শিখবো। ওকে, ডান।